সং কি করবে শুনি We are live. We are live. আসসালামু আলাইকুম। পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি 2024 ইংরেজি সনে আমাদের প্রিয় বিদ্যাপীঠ সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে কাঙ্ক্ষিত নানা আয়োজন উদযাপনের অংশ হিসাবে আমাদের এই বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠান শতবর্ষের স্মৃতির বারান্দায়। শতবর্ষের স্মৃতির বারান্দায় মূলত বড় ভাই, ছোট ভাই এবং সহপাঠী বন্ধুদের আমরা স্মরণ করব। আমরা আমাদের শ্রদ্ধেয় গুরুদের চরণে নিবেদিত হবে আমাদের সকল আলোচনার বিষয়বস্তু। তবে আমরা এই অনুষ্ঠানটির নাম দিয়েছি প্রাক্তন ছাত্ররা শুনতে চায়। এটি আমাদের দ্বিতীয় পর্ব। যেহেতু আমরা শুনতে চাই, মূলত আমি কথা না বাড়িয়ে আমরা শুনতেই চাইবো আমাদের অগ্রজদের কাছে, শুনতে চাইবো আমাদের প্রিয় শিক্ষকদের কাছে। আজকে একটা কথা না বললেই নয়, আমার ব্যাচ 99-এর সহপাঠী এবং বন্ধু আসাদুজ্জামান পলাশ, আমি খুব বিস্তারিত না বলি, সে বিশেষভাবে একটা দায়বদ্ধতা থেকেও এখানে তার অংশগ্রহণ। সেটা হচ্ছে আমাদের এই স্কুলটি আজ থেকে 100 বছর আগে প্রতিষ্ঠার সময়ে যে কয়জন আমি বলবো মহত্তম মহামানব এই সৃষ্টির সাথে সম্পৃক্ত, এই স্কুল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত, পলাশ ওই পরিবারের একজন সন্তান। যাই হোক, তার বিশেষ অনুরোধে এখানে অংশগ্রহণ করা এবং আজকে বিশেষ করে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আমি পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা আমার কৃতজ্ঞতা জানবেন। পাশাপাশি আমি সবাইকে শুরুতেই, যেহেতু আপনারা আমাদের অগ্রজ, এখানে আমার স্যার আছেন, আমার ভুল ভ্রান্তি গুলাকে একটু সংশোধন করে দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে যে আমাদের মাঝে আমরা আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, যিনি আমাদের সমকালীন সময়ের থেকেও আমরা তাকে অনেক ব্যাপকভাবে দেখেছি। সব সময় আমরা দেখেছি তার ব্যক্তিত্ব গঠনে ছাত্রদের সাথে তার ভূমিকা, আমাদের চরিত্র গঠনে তার ভূমিকা, এবং খুব অল্প একটা ব্যাপার আমরা না বললেই না, আজ থেকে 2 যুগ এরও বেশি সময় আগে যিনি মেহেন্দিগঞ্জের মতো জায়গায় তার স্কুলের ছাত্রদের নিয়ে প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ করে মুক্তিযুদ্ধের গল্প বলতেন। আমরা তার জন্য গর্বিত। আমরা তার জন্য মানে আমি আসলে, আমার কাছে ওইরকম ভাষা নাই। স্যারের সামনে বসে স্যারের সম্পর্কে এর থেকে বেশি কিছু বলার দৌরত্ব আমি দেখাতে অক্ষম। আমি শুধু বলবো, স্যার ধন্যবাদ আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের প্রাথমিকভাবে আমরা যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত বা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, আমরা খুব বেশি অনুপ্রেরণা আমাদের ছিল না। আপনার সাথে পলাশ দেখা করার পরে এবং আপনার অন্যান্য ছাত্ররা, আমাদের ভাইরা 2001 ব্যাচের আজকে যারা আপনার সাথে আছে, আমাদের ছোট ভাইরা, এবং আমরা যখন আপনার সাথে দেখা করলাম, আপনার কথা, আপনার শক্তি, আপনার দোয়া আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে। আমরা আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছি। আমরা ইনশাল্লাহ আপনার দোয়ায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি বড় ভাই যারা এখানে উপস্থিত আছেন, আমাদের অগ্রজ, তাদের সম্পর্ক আমি একটু কথা বলতে চাই। তাদের সামনে আমি অবশ্য খুব বেশি কথা বলবো না, আমি শুধু তাদেরকে আজকে পরিচিত করতে চাই। সকলের মধ্যে আমাদের সাথে আছেন জনাব আলহাজ আবুল কালাম আজাদ, দুলাল ভাই। 1973 ইংরেজি সনে উনি এই বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন। আমরা যে সময়ের কথা বলছি, সদ্য স্বাধীন দেশে মফস্বলের একটি স্কুল থেকে, যেখানে সবেমাত্র বাণিজ্য বিভাগ শুরু হয়েছে, সেখান থেকে বাণিজ্য বিভাগে প্রথম হয়ে উত্তীর্ণ হওয়া ছিল সত্যি এক অনন্য অর্জন। জনাব আবুল কালাম আজাদ তার প্রতিফলন রেখেছেন তার পরবর্তী শিক্ষা ও বর্ণাঢ্য কর্মজীবনেও। পাতারহাট আরসি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ে বিকম ও এমকম সম্পন্ন করেছেন। স্কুল জীবন থেকে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন এবং 1969-এর গণ অভ্যুত্থান ও অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতিক কারণে জনাব আবুল কালাম আজাদকে সামরিক আইনে গ্রেপ্তার করে কারাগার অবধি প্রেরণ করা হয়েছিল। সবকিছু ছাপিয়ে পরবর্তীতে তিনি 1984 ইংরেজি সনে
সরাসরি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং অবশেষে উক্ত ব্যাংকের উপমহাব্যবস্থাপক হিসেবে অবসর গ্রহণ করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফ রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। আমাদের সাথে আছেন জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদের আরেকটি উল্লেখযোগ্য বিশেষ সম্পর্ক আছে এই বিদ্যালয়ের সাথে। যে তিন সহোদর ভাই আজ থেকে 100 বছর আগে যুগান্তকারী অবদানে স্কুল প্রতিষ্ঠা করেন, সেই তিন সহোদর মরহুম করম আলী খন্দকার, মরহুম চেরাগ আলী খন্দকার এবং মরহুম আব্দুল জব্বার খন্দকার জনাব আবুল কালাম আজাদের মাতামহ নানা। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ। জনাব মিজানুর রহমান মাসুদ 1979 সালে পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে আরসি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে সম্মানসহ বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপরে নেদারল্যান্ড সরকারের ফেলোশিপ প্রোগ্রামে উনি স্কলারশিপ নিয়ে নেদারল্যান্ড আইটিসি থেকে জিও ইনফরমেশন সায়েন্সে এমএসসি অর্জন করেন। কর্মক্ষেত্রে অধিকতর অভিজ্ঞতা অর্জনে তিনি অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশে নানা রকম প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ করেন। 11তম বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ সরকারের সহকারী ভূমি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, যুগ্ম সচিব এবং সহকারী সচিব হিসাবে সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। উল্লেখ্য যে তিনি ইউএনডিপির সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইপিজেড অথরিটির বোর্ড মেম্বার, ফাইন্যান্সের দায়িত্বে ছিলেন তিনি, এবং তিনি কাজ করেছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসেবে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এটিএম মাওলাদাদ চৌধুরী। মাওলাদাদ চৌধুরী মেহেন্দিগঞ্জের মানুষের কাছে তিনি ডক্টর মাওলাদাদ নোমান হিসাবেই বেশি পরিচিত। ডক্টর নোমান পাতারহাট মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে 1982 ইংরেজি সনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর তিনি এই বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে মহতী পেশার চিকিৎসায় প্রবেশ করেন। তিনি সার্জারি বিষয়ে এফসিপিএস এবং ইউরোলজিতে এমএসও সম্পন্ন করেছেন। তিনি রয়্যাল কলেজ অফ এডিনবার্গ এবং গ্লাসগো থেকে এমআরসিএস এবং এমআরসিপিএস সম্পন্ন করেছেন। তিনি আমেরিকার ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ সার্জনসের সম্মানিত সদস্যও বটে। 13 বছর বিসিএস হেলথ ক্যাডারে নিয়োজিত থেকে তিনি বার্নাম হসপিটালে যোগদান করেন। বর্তমানে তিনি ইউরোলজির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তিনি বার্ডেম এবং ঢাকা এবারকেয়ার হাসপাতালের চিফ কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। আপনাদের সবার পেশাগত জীবনে আপনারা নিশ্চয়ই অত্যন্ত কর্মব্যস্ত মানুষ। আপনারা নিশ্চয়ই অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আমি আরেকবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা আসলে আপনাদের কাছে জানতে চাইবো আপনারা কেন এই অনুষ্ঠানে একটা অজানা প্রায় 20 বছরের জুনিয়র স্কুলের প্রাক্তন ছাত্র পরিচয় এক ব্যক্তির অনুষ্ঠানে সমাদ দিতে রাজি হলেন। আমরা এটা আপনাদের কাছে আমাদের জানার বিষয়। তার আগে আমরা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব বশির স্যারকে আমরা অল্প কথায় কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, আমরা আপনার ছাত্রদের কাছ থেকে শুনবো তারা কেন আমাদের এখানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি আপনার কাছ থেকে আমরা একটু শুরু করতে চাচ্ছি, আপনার স্যার আসলে কি মনে হয় যে শুধু এই ছাত্ররাই না, আরো ছাত্রদেরও আমরা যাদেরকে সম্পৃক্ত করতে চাইছি বা চাইবো, কেন আমাদের আসলে এখানে সম্পৃক্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ জনিত তোমাকে। মূলত এখানে দুটো কারণেই কাজ করছে। প্রথমটা হলো আমি নিজেও কিন্তু এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের একজন ছাত্র। পাশাপাশি অত্র বিদ্যালয়ে আমি ভাগা ভাগা শিক্ষক, তাদের সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সেখানে শিক্ষকতা করে এসেছি। আমার এখানে আগ্রহটা একান্তভাবেই ফুটে ওঠার কথা যে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 100 বছর যা পূর্তি হয়ে যাচ্ছে, আর মাত্র 2 মাস পরে আমরা যদি আমার যারা প্রাক্তন
ছাত্র বন্ধু প্লাস তাদের সাথে শিক্ষকতা করে এসেছি। আমি এবং বারিক স্যার ছাড়া কেউই জীবিত নেই, তাদের অন্তত একটু স্মৃতিচারণ করতে পারলাম। এই মানসিকতা এবং এই অল্প সময়ের ভিতরে রনির বক্তব্যের মাধ্যমে আমাকে আরো বেশি উৎসাহিত করলো যে প্রাক্তন ছাত্র বাদারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ওয়ার্ল্ড ব্যাপী, এটা অত্যন্ত আনন্দের কথা, খুশির কথা। ইতিমধ্যে যে তিনজনের পরিচয় দিলে, এই তিনজনের পরিচয়ের পাশাপাশি এরকম অজানা অনেক ছাত্র গোটা বিশ্বে কর্মরত আছেন, কেউ বা পেশাগতভাবে ব্যবসা করছে। আমরা যদি নাকি যৌথভাবে বোধ প্রাক্তন ছাত্র, লোকাল এলিট এবং আমরা বলতে শিক্ষকের ভিতরে বারিক স্যার আমার অত্যন্ত ছিল এবং তিনি অসুস্থ মানুষ, তিনি গৃহবন্দী। আমি মোটামুটি আন্ডার ট্রিটমেন্ট হলেও আমি একটু স্যার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেল। স্যারের কথা কিন্তু এই মুহূর্ত থেকে আমি শুনতে পাচ্ছি না, স্যারের কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। জি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে। সেটা- জি সেটা স্যার, স্যার হচ্ছে- প্লিজ বলেন স্যার, স্যার বলেন। সেটা হচ্ছে এই উপস্থাপক রনি সহ তিন কৃতি আমার প্রাক্তন ছাত্রের ভিতরে, যদিও আবুল কালাম আজাদ আমার ছাত্র না, তবুও সে আমার রিলেটিভ। ওই খন্দকার বাড়ির দিক থেকে, খন্দকার বাড়ির সাথে আমার রিলেশন আছে, সেই হিসেবে আমি তুমি বলে সম্বোধন করলাম আবুল কালাম আজাদকে, যেহেতু সে আমার ছাত্র নয়। তো এছাড়া বাকি দুই সুপারস্টার মিজানুর রহমান মাসুদ, আমার মনে পড়ে বছর 20 আগে তার সাথে দেখা হয়েছে ঢাকায়, এডিসি জেনারেল এডুকেশন ঢাকা তখন। এরপর আর দেখা নেই, মাঝখানে একটা বিরাট গ্যাপ বিরাজ করছিল। তবে মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে মাঝে মাঝে আমার কুশলাদি বিনিময় হতো, দু একদিন আগে হয়েছে। আরেক সুপারস্টার এটিএম মাওলানা চৌধুরী, আমি তার একজন পেশেন্ট এবং সে আমার কিন্তু গৃহ ডাক্তার। তার হাতে আমার একটা মেজর অপারেশন হয়েছে, হয়তোবা অনেকে জানে অনেকে জানে না। আমি বর্তমানে একটা কিডনি নিয়ে বেঁচে আছি প্রায় 2 বছর, এবং আমার সৌভাগ্য যে আমি এই কিডনি সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়েছি। আমার এই কৃতি ছাত্র, যাকে আমি স্কুল জীবনে ওই ব্যাংক সার্জারির মাধ্যমে শিক্ষাদান করেছি, পাঠদান করেছি, ব্যবহারিক ক্লাসগুলো করেছি। আমি নিজেই তার হাতে, ওই মনে পড়ে ব্যাঙের সাথে তুলনা করলে চলবে না, আমি যেহেতু মানুষ, আমি সেই টেবিলে তার হাতেই আমার অস্ত্রোপচার হয়েছে। আল্লাহর রহমতে আমি ভালো আছি, 2 বছর একটা কিডনি নিয়ে বেঁচে আছি। এবং ইতিমধ্যেও আমি এটা টেস্ট করার জন্য তার পরামর্শ সাপেক্ষে ঢাকায় গিয়েছি মাস 3 আগে, এবং চেক আপের পরে দেখা গেল তার রিপোর্ট অনুসারে ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার যে একটা ত্রুটি ভালো আছে, বাকি অন্যান্য অর্গানগুলো মোটামুটি ভালো আছে। কোমরে একটা সমস্যা ছিল, সেটারও চিকিৎসা চলছে। প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গে আজকে এই সাক্ষাৎকার, আমি মনে করি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, এটাকে স্মরণ করা আমাদের একান্ত প্রয়োজন। কারণ গ্রেটার বরিশাল জেলার ভিতরে এই বিদ্যাপীঠটি 1924 সালে প্রতিষ্ঠিত হয়ে যে নাম সুনাম অর্জন করেছে, এবং এখান থেকে যারা বেরিয়ে গেছে
এবং তারা সমাজের বিভিন্ন স্তরে যে নেতৃত্ব প্রদান করছে, কেউ সেবার মধ্যে দিয়ে, কেউ বা এই ওটা কি বলে, সেবার মধ্যে দিয়ে বা শিক্ষাদানের মধ্যে দিয়ে বা এরকম বিভিন্ন, আমি ঠিক আমার আবেগে আমার কথাগুলো আসছে না, বিভিন্ন সেক্টরে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আছে। এখন আমি মনে করি যেহেতু মাত্র 2 মাস সময় আছে, এই 2 মাস সময়ের ভিতরে যারা ঢাকা লেভেল পর্যন্ত আছে এবং তারা বহির্বিশ্বে যারা আছে তাদের সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে, যোগাযোগ আছে, যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে চাই। সেটা কিভাবে এই স্বল্প সময়ের ভিতরে সম্ভব, এটা ওখান থেকে এই আমাদের সিদ্ধান্তটা আসলে এখানে লোকালিটিতে যারা আছে জুনিয়র হিসেবে তোমাদের, তাদের এটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমার মনে হয় 2 মাস না, এই পাথরঘাট মুসলিম হাই স্কুলে এই অনুষ্ঠানটা পালন করতে গেলে 2 বছর প্রয়োজন ছিল মিনিমাম। সেটা 2 মাসের ভিতরে যেহেতু করতে হবে, সেহেতু এই কৌশলটা যারা এই প্রাক্তন ছাত্র যারা অভিজ্ঞ তোমাদের মতো, তোমাদের থেকে এই সিদ্ধান্তটা আসুন, আমি এটা এই প্রত্যাশাটা আমি আশা করব। বাকি স্যার আমি স্যার আমরা আপনার কাছে আবার আসবো স্যার। অসংখ্য ধন্যবাদ। স্যারের বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট মনে হয়েছে আমার কাছে। খুব সুস্পষ্ট ভাবে স্যার আসলে বলতে চাচ্ছিলেন যে আমাদের সবার সাথে সবার যোগাযোগ সম্পর্ক বা আজকের যে আলোচনা আমাদের হচ্ছে, আলোচনা আসলে গুরুত্ব কতটুকু আমি শুনতে চাইবো আমাদের অগ্রজদের কাছ থেকে। ডক্টর নোমান, শুনতে পাচ্ছি না। আমাকে কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না? জি জি শোনা জি, যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এবং আসসালাম। আমার অগ্রজ কালাম ভাই, মিজান ভাই, রনি, পলাশ এবং যারা কলাকুশলী আছেন এই অনুষ্ঠানকে প্রচার করার জন্য, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার স্মৃতি আসলে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না, কারণ অনেক অনেক স্মৃতি তো। আর এটা এমন একটা অনুষ্ঠান যেখানে ঠিক বন্ধুদের সাথে যে স্মৃতিগুলো আলোচনা করা যায় সেটা তো আর হয় না। স্মৃতিগুলোর মধ্য থেকে ভবিষ্যৎ জীবনে যেগুলো অন্যভাবে মূল্যায়িত হয়েছে সেগুলোরই হয়তো কয়েকটা উল্লেখ করা যেতে পারে, সব তো আর সেক্ষেত্রে বলা যাবে না। আমার মনে হয় যে স্কুল জীবনের এই স্মৃতিগুলো যেগুলো পরবর্তীকালে আমার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সাহায্য করেছে, সেই জায়গাটাতে আমার যারা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ছিলেন তাদের প্রত্যেকের সম্পর্কে বললে পরে এটারই একটা সামষ্টিক রূপ আসলে এই স্মৃতি। আমি আমি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম, পাথারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে যখন আমি ছাত্র ছিলাম, এত একেবারে অ্যাডজাসেন্ট স্কুল, তখন থেকেই আমার মধ্যে এই স্কুলে পড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে। স্বপ্ন তৈরি হবার কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি অবশ্য এই প্রসঙ্গে একটুখানি বলে নিচ্ছি। আমি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক, যিনি প্রধান শিক্ষক আজিজুল হক স্যার কিছুদিন আগে গত হয়েছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, কারণ উনিও আমার অসম্ভব প্রিয়, অসম্ভব শ্রদ্ধাভাজন, আইকনিক একজন মানুষ, যার ব্যক্তিত্ব আমাকে ভবিষ্যৎ জীবনে অনেক প্রভাবিত করেছে। তো যাই হোক, আমি যখন স্কুলে অ্যাসেম্বলি হতো, সবাই মাঠ ভর্তি করে যে জাতীয় সঙ্গীত, পিটি করত, এবং পরবর্তীকালে হেড স্যারের যে স্পিচ, এটা কেন যেন আমাকে একটা সম্মোহন তৈরি করতো আমার মধ্যে। আমি সুযোগ পেলে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতাম, এবং তখনই এই স্বপ্নটা তৈরি হয়েছে যে আমি এই স্কুলে পড়বো। তারপরে তো পাশ করার পরে ভর্তি হলাম, একে একে বিভিন্ন স্যারদের সাথে পরিচয় হলো। ক্লাস 6-এ আমি আজকে আমার যে পূজনীয় স্যার, আমি তাকে আমার মেন্টর বলি। কেন মেন্টর বলি সেটা আমি পরবর্তীকালে বলবো। বশির স্যার, স্যারের সাথে আমার পরিচয় তখন হয়নি, কারণ স্যার ক্লাস 6-এ আমাদের কোনো ক্লাস নিতেন না। কিন্তু হেড স্যার কদম আলী স্যার এবং সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল স্যার, এরা দুইজন আমাদের ক্লাস নিত। এদের দুইজনেরই অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। হেডমাস্টার স্যার ক্লাসে যখন আসলেন এত কথাবার্তা বললেন যে আমি রীতিমতো খেই হারিয়ে ফেললাম।
তারপরে আবার বিশাল একটা বোঝা চাপিয়ে দিলেন, যেটা তাৎক্ষণিকভাবে আমার কাছে বোঝা মনে হয়েছে। পরবর্তীকালে জীবনের এই পর্যায়ে এসে সেটাকে আমি অন্যরকম একটা বিষয় বলে মনে করি। সেটা হলো হাতের লেখা লিখতে হবে। এই হাতের লেখা যে শুরু হলো, এই হাতের লেখা ক্লাস 10 পর্যন্ত লিখেছি পাতার পর পাতা। কোন লেটারের কোন লিম্বটা ঠিক হয়নি, ঠিক করতে হবে। মানে সাংঘাতিকভাবে লিখেছেন এবং এটা খুব সত্যি কথা। এই হাতের লেখা লেখার জন্য আমার হাতের লেখা মনে হয় বেশ ভালোই ছিল। আমি পরবর্তীকালে মেডিকেল কলেজে এবং তারপরেও অনেকের আমি সার্টিফিকেট লিখে দিয়েছি। অনেক ইনভাইটেশন আমি হাতে লিখেছি। তো কদম আলী স্যার যে জিনিসগুলো আমাদের মধ্যে গ্রথিত করে দিয়েছিলেন তখন, সেটা হলো পাঞ্চুয়ালিটি, ডিউটিফুলনেস, পার্সিভারেন্স। এই জিনিসগুলো সত্যিকার অর্থে বীজ বপন উনি এবং ওনার সাথে শিক্ষকবৃন্দ যারা ছিলেন তারাই এটা তৈরি করেছেন, যেটা আমি পরবর্তীকালে মূল্যায়ন করেছি। এবং আমাকে নিজেকে তৈরি করার ক্ষেত্রে এই শিক্ষাগুলোই কাজে লেগেছে। আমি ভীষণভাবে গর্ব করি আমার এই প্রধান শিক্ষককে নিয়ে। মোফাজ্জল স্যারকে ভীষণ ভয় পেতাম। কেন যেন ভয় পেতাম, আরো কিছু গল্পও শুনেছি যে স্যার মাইট দিলে এত জোরে জোরে কিল দেন যে স্কুলের অপর মাথা থেকে শোনা যায় যে তাল পড়ছে। তো যাই হোক, আমার মাথায় কখনো সেই তাল পড়ে নাই, আমি হয়তো সৌভাগ্যবান। তবে স্যার একটা আমি গল্প বলতেন, জি জি জি, বলেন বলেন বলেন। স্যার একটা কথা বলতেন, ওইটা আমার খুব এখনো মনে পড়ে। সেটা হলো যে আমি তো হেড স্যারকে আমি বলি যে স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে তখন সবাই বলে স্টুডেন্ট ভালো, এই জন্য ভালো রেজাল্ট করেছে। আর যদি খারাপ হয় তখন বলে মাস্টাররা কি কিছু আজকাল পড়ায়। কাজে মাস্টারদের সুনাম কখনো হয় না। এই কথাটা আমার সবসময় মনে থাকে, আমি এটা খুব স্মরণ করি এবং স্যারের আত্মার মাগফিরাত কামনা করি এবং এটা বলতে চাই যে স্যার যদি শোনেন জান্নাত থেকে যে এটা সত্য না। শিক্ষকদের সুনাম তার সন্তানদের মধ্যে, শিক্ষক ছাত্রতুল্য সন্তানদের মধ্যে বেঁচে থাকে এবং এটা রেকগনিশন সব সময়ই আছে। সব স্যারদের সম্পর্কে আমি জানি না, সব স্যাররা নাই, শুধুমাত্র বশির স্যার আছেন আর সব স্যাররাই গত হয়েছেন। কিন্তু তাদের মধ্যে রব স্যার আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন। স্যারের সাথে আমার অন্য রকমের একটা পারিবারিক সম্পর্ক ছিল, আব্বার বন্ধু ছিল, আমাদের বাড়িতে আড্ডা দিতেন। স্যারের সাথে আমি ডুবিয়ে ডুবিয়ে অনেক শোল মাছ, কই মাছ ধরেছি। এগুলো একটা অদ্ভুত স্মৃতি, আমাকে স্কুলের ভীষণ বাইরের ভাবে স্মৃতি। আমরা স্কুলের আমরা বাইরের স্মৃতি বলবো। আমরা আমরা নোমান ভাই একটু ইন্টারাপ্ট করি, আমরা আবার আসবো আপনার কাছে, অবশ্যই আসবো। আমরা অবশ্য সবার স্মৃতি শুনবো, পাশাপাশি আমি আমরা একটু আরেকটা আমি একটু জিনিস। ইন্টারাপ্ট করছি দাদা, আমি একটু ইন্টারাপ্ট করছি। জি মানে জি। স্যারদের যদি সময় থাকে, মানে একটা আমরা কি 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব নাকি উই ক্যান কন্টিনিউ লং? কন্টিনিউ করা যাবে। আমার মনে হয় কি আমরা একটা পর্যায় পর্যন্ত পৌঁছতে পারলে এটার রিদমটা আসলে আমাদেরকে নাড়া দিবে। বেসিক্যালি আমরা আসলে কতক্ষণ থাকতে পারবো যদি সবার কারো কোনো জরুরি কাজ না থাকে। থ্যাংক ইউ পলাশ। আমরা অবশ্যই আমরা নোমান ভাই আপনাকে ধন্যবাদ। আমরা অনেক স্মৃতির কথা শুনলাম, স্মৃতির কথা আমরা শুনবো। পাশাপাশি আমি একটু আপনাদেরকে একটু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের যে এই আলোচনার যে প্রয়োজনীয়তা বা আমাদের যে একত্রিত হওয়ার যে প্রয়োজনীয়তা, এটাও আমরা একটু শুনতে যাচ্ছি সবার কাছে। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, মোফাজ্জল স্যারের যে কি ধরে নইয়ে পড়ে উনি আপনার আমি দেখা দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, যেভাবে পিঠে দিত। আমি আবার আপনাকে বলবো যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি এরকম আসলে স্যারের অনেক ব্লেসিং বলবো আমি এটাকে, আমার পাওয়ার সুযোগ হয়েছে। অত্যন্ত দুষ্টমি এবং দুষ্ট দুরন্ত শৈশবের কারণে হয়তো এই সুযোগটা আমি লাভ করতে পারছিলাম। এটার জন্য আমি স্যারকে আসলে এখন আমি মিস করি, আমরাও মিস করি। আমরা শুনবো এখন মিজানুর রহমান মাসুদ। মিজানুর রহমান মাসুদ ভাই, আপনার কাছে শুনবো আমরা। আপনি যদি আমাদের এই আলোচনার প্রয়োজনীয়তা, আপনারা কেন আসলে আমাদেরকে সময় দিতে রাজি হলেন, আপনাদের মধ্যে আমরা যেটা জানতে চাচ্ছি যে একটা আগুনের জন্য তো একটা স্পার্ক দরকার হয়। আমরা যে আজকে বসছি, আমরা জানতে চাচ্ছি স্পার্কটা আসলে কোথায়। আমরা অবশ্যই স্মৃতির কথা শুনবো, অনেক অনেক স্মৃতি সবার, আমরা সেগুলো শুনবো। কিন্তু কেন আগুনটা জ্বললো, কেন আমরা বসলাম, কেন আসলে আমরা বলার সাথে সাথে আপনারা রাজি হয়ে গেলেন,
আমরা এটা একটু জানতে চাচ্ছি। মিজানুর রহমান মাসুদ। ধন্যবাদ রনি। আসসালামু আলাইকুম। পরম শ্রদ্ধেয় বশির স্যার এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তোমরা, আমাদের ছোট ভাই পলাশ এবং রনি, স্যারের সাথে আছে 2001 ব্যাচের, সবার নাম হয়তো জানি স্যার না। আপনার শব্দটা একটু ড্রপ করছে স্যার, একটু হ্যাঁ। ড্রপ করছে, আমরা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? শুনছি অবশ্য। কি শোনা যাচ্ছে? আমি 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 শুনতে ভালো পাচ্ছি। হচ্ছে, শোনা যাচ্ছে। জি, এখন শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, ইটস ফাইন। আসসালামু আলাইকুম, সকলকে সশ্রদ্ধ সালাম। আমাদের পরম শ্রদ্ধেয় বশির স্যার আজকে উপস্থিত আছেন, এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা স্যারকে আজকে আমাদের সাথে পেয়েছি। আসলে খুবই খারাপ লাগছে আজকে যে আমাদের যে স্যারদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, যাদের মাধ্যমে জ্ঞান অর্জন করে আজকের পর্যায়ে আমরা এসেছি, আজকে প্রায় সকলেই গত হয়েছেন, একমাত্র বশির স্যার আমাদের কাছে এসেছেন। তারপর স্যারকে যেহেতু পেয়েছি, আমাদের এটা পরম সৌভাগ্য। স্যারের প্রতি আমরা অত্যন্ত আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে। আমি এই উপলক্ষে স্মরণ করতে চাই আমাদের তদানীন্তন প্রধান শিক্ষক সৈয়দ কদম আলী ডিএবিটি, হয়তো স্যার সহ যে সহকারী শিক্ষকরা তখন ছিলেন, আমাদের সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল স্যার, বশির স্যার তো আছেন, আমাদের বিজ্ঞান বিভাগে ছিলেন নিশিত স্যার, বলরাম স্যার, যাদেরকে আমরা পেয়েছি। তারপর আরো ছিলেন নুরুল আমিন স্যার, অনেকের নাম হয়তো এই মুহূর্তে আমার খেয়াল আসছে না, কিন্তু যাদেরকে পেয়েছি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধেয় এবং আইকনিক ফিগার হিসাবে আমরা দেখেছি। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক সৈয়দ কদম আলী। আমার চাকরি জীবন, আমি প্রায় বিশেষ প্রশাসন ক্যাডারে 30 বছর চাকরি করেছি। আমি সে একদম মাঠ পর্যায়ে থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যন্ত আমি কাজ করেছি। প্রতিটা ক্ষেত্রে আমি যখনই সুযোগ পেয়েছি আমি বিভিন্ন স্কুলে গিয়েছি। বিশেষ করে আমি যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি দুটো উপজেলায়, আমি প্রতিবারই বের হইলে মাঠে আমি কোনো না কোনো স্কুলে ঢুকতাম এবং প্রতিটা স্কুলে আমি সঙ্গকর্মে কদম আলী স্যারের কথা বলতামই প্রত্যেকটা স্কুলের ছাত্রদের কাছে। স্যারের যে নীতি নৈতিকতা, স্যারের যে ভালোবাসা, স্যারের যে কম্প্যাশনেট এবং ছাত্রদের প্রতি যে তার দায়িত্ববোধ এবং তার যে, যেটা নোমান বলল, পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, এই যে বিষয়গুলো স্যার আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে মনের মধ্যে গেঁথে দিয়েছেন, এই বিষয়গুলো আমি প্রসঙ্গ করে আলাপ করতাম। স্যারের কিছু স্মৃতি আমি পরে বলবো, আগে প্রসঙ্গক্রমে আমি কৃতজ্ঞতা জানাই যে আয়োজক, বিশেষ করে পলাশ এবং আমার, আসলে একটা সরকারি প্রোগ্রাম ছিল ঢাকার বাইরে, পলাশ বারবার রিকোয়েস্ট করাতে আমি সেটা চেঞ্জ করে আজকে এখানে যুক্ত থেকেছি। পলাশ এবং রনি, তোমাদের দুজনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অগ্রজ আজাদ ভাই আছেন, আজাদ ভাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। অনুজ নোমান আছে এবং অন্যান্য যারা আছে সকলকে আমার সালাম এবং ভালোবাসা। আসলে প্রথমে যেটা একটু বলে নেই যে কেন আমরা আসলাম এখানে, আসলে সমবেত হওয়ার কারণটা। পাতারহাট মুসলিম হাই স্কুল এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটা শতবর্ষ হতে যাচ্ছে, কিন্তু আজকে আমরা যেটা স্যার আমাদের বক্তব্যে, তার বক্তব্যে প্রথমেই বলেছে যে সারা বিশ্বে এখানকার ছাত্ররা ছড়িয়ে আছে। আসলেই তাই, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে এবং উচ্চ পদে এবং বিভিন্ন জায়গায় যারা গিয়েছে এবং আছেন এখনো, তারা প্রত্যেকে তাদের মেধা, মনন, যোগ্যতা, দক্ষতা, সততা দিয়ে এই স্কুলের যে একটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল সেটাকে তারা সর্বক্ষেত্রে ছড়িয়ে দিয়েছে। সুতরাং সেই প্রতিষ্ঠান শতবর্ষ হতে যাচ্ছে। সুতরাং সেই প্রতিষ্ঠান নিয়ে আমরা যদি আলোচনা না করি, আমরা যদি বুঝতে না পারি এবং আমাদের যদি স্মৃতি কাতর হতে না পারি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। সুতরাং সেই প্রতিষ্ঠানে যে আমাদের মধ্যে যে আলো দিয়েছে, সেই আলো প্রতিষ্ঠান শতবর্ষ ধরে বিভিন্ন জনের কাছে বিদ্যার যে আলো ছড়িয়ে দিয়েছে, সুতরাং সেই প্রতিষ্ঠানের আলো আগামীতে যারা আসবেন তাদের মধ্যে আরো ব্যাপকভাবে যাতে ছড়িয়ে পড়তে পারে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি এবং এই শতবর্ষের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে
আমরা যে আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে, আমাদের অগ্রজদের কাছ থেকে, আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা যেটা পেয়েছি, জ্ঞান, যে শিক্ষা, যে নীতি নৈতিকতা, যে ভালোবাসা, যে ভ্যালুজ গুলো আমাদের মধ্যে যুক্ত হয়েছে, সেগুলাই এই বিভিন্ন ধরনের আলোচনা এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যে অনুযায়ী এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তো তবেই হবে এই যে আমরা এই শতবর্ষের অনুষ্ঠান করছি সেটা সার্থক হবে। সুতরাং এই বিষয়গুলা সবকিছু মিলেই, এবং সাথে আমাদের স্মৃতিকাতরতা এবং স্মৃতির আলোচনা, আমাদের আমাদের যে শিক্ষা গুরু যারা, যাদেরকে আমরা পেয়েছি, তাদের সম্পর্কে দু চারটে কথা বলা, মূলত তাদের স্মৃতি কিছু পারস্পরিক আমরা শেয়ার করার জন্য মূলত এই অনুষ্ঠানে আমি অন্তত ব্যক্তিগতভাবে এসেছি, যাতে আমাদের অগ্রজ, অনুজ এবং কন্টেম্পোরারি সকলের মধ্যে একটা মেল বন্ধন আমরা সৃষ্টি করতে পারি। এটা দ্বারা একটা এমন একটা সংগঠন করতে পারি আমরা, যাতে শতবর্ষকে ঘিরে একটা ছাত্রদের, আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মধ্যে যাতে একটা ধারাবাহিক সম্পর্ক থাকে, জ্ঞানের আদান প্রদান থাকে, এবং আমাদের যেটার মাধ্যমে আমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের যেটা জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে আমাদের সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আমরা যে গড়তে পারি, এইটা যে আমাদের আগামী প্রজন্মের হাতে সেই মশাল আমরা তুলে দিতে পারি, সেটাই মূলত আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। আমাদের এই দেশকে কেন্দ্র করে, আমাদের এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, আমাদের যে শ্রদ্ধার ভালোবাসার মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের যে মিলন, সেই মিলনটা আমি মনে করি সার্থক হবে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে। আমরা এগিয়ে যাব। এবং স্যার যেটা আরেকটু বলে নেই, বশির স্যার যেটা বলেছেন 2 মাস সময় আছে, আমি জানি না আসলে আমরা যখন এসেছি স্কুলে তখন দেখেছি যে প্রতিষ্ঠাকাল 1924, কিন্তু তখন কোনো তারিখ দেখেছি কিনা আমার মনে নাই, আমার এই মুহূর্তে মনে হয় কোনো তারিখ, নির্দিষ্ট তারিখ বোধহয় ছিল না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা হয়তো 24-এর ইয়ারটা ধরে এমন একটা প্রোগ্রাম আমরা করতে পারি, যাতে হয়তো আমরা কিছু সময় লাগলেও সেই সময় নিয়ে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে মনে হয় আমার অনুষ্ঠানটা করতে পারলে আমাদের সকলের জন্য ভালো। আর এ প্রসঙ্গে একটু আমি সময় নিয়ে নেই যে আমার একটু ব্যক্তিগত স্মৃতির কিছু, যেটা একেবারে না বললে না, সেটা বলি। হয়তো কালক্রমে আলোচনা ক্রমে হয়তো আরো অনেক স্মৃতির কথা মনে আসবে সেগুলা। আমি মূলত 2 বছর পড়েছি পাতারহাট। আমার বাড়ি হিজলাতে, পাতারহাটটা হলো আমার নানা বাড়ি। মূলত আমি যেখানে ছিলাম হিজলাতে সংহতি পাইলট উচ্চ বিদ্যালয়, সেটার বিজ্ঞান বিভাগ ছিল না। আমি বিজ্ঞানে পড়বো বলে কিন্তু আমি পাতারহাট মুসলিম স্কুলে, তো প্রথমে যখন আসলাম আমি, তো আমি মার্চের দিকে, আমাকে কিছুতেই আগের স্কুল টিসি দিবে না। তো কদম আলী স্যার তার যথেষ্ট যে আমার প্রতি যে স্নেহ এবং ভালোবাসা দেখিয়েছেন, তার আমাকে ক্লাস করতে বলেন। বললো যে তুই ভর্তি না হলেও তুই ক্লাস কর, পরে সার্টিফিকেট এনে ভর্তি হবি। তো আমি ক্লাস শুরু করলাম। পরে মার্চ মাসে দেখা গেল যে ক্লাস 8 এর স্কলারশিপ রেজাল্ট হলো, আমি স্কলারশিপ পেয়েছি। এখন স্যার বললে তো স্কলারশিপ হয়েছে, স্যার টিসি না আসলে কিছুতেই ভর্তি করাতে পারবো না। পরে যাই হোক, এটা অন্য কাহিনী। আমি পরে এসে এপ্রিলে পরীক্ষা, আমার মনে আছে, পরীক্ষার মাত্র 1 সপ্তাহ আগে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা লাগে 1 সপ্তাহ আগে আমি এসে স্কুলে ভর্তি হলাম। তো যেটা নোমান বলেছে যে হাতের লেখা, আমি আসলে আমার নিজের হাতের লেখা খুব খারাপ ছিল, তো আমার নিজে লিখলে নিজেই অনেক সময় বুঝতে পারতাম না এরকম। সে আসার পরে স্যার আমাকে ওই লেখা দেখে বললো যে তোকে হাতের লেখা লিখতে হবে প্রতিদিন। এবং আজকে আমার স্যারের কথা বলতে যে আমি আবেগাক্রান্ত হয়ে যাচ্ছি। কারণ হলো, স্যার আমাকে বললো যে আমাদের ক্লাস ছিল 11:30 অ্যাসেম্বলি শুরু হইতে, 11টা থেকে ক্লাস শুরু হতো। স্যার আমাকে সময় দিল যে প্রতিদিন তুই সকালবেলা 9টায় আসবি, আমি তোকে 9টায় হাতের লেখা লেখাবো, দেখাই দিব, বুঝবো, তুই পরের দিন এসে আমাকে দেখাবি। এইভাবে একজন প্রধান শিক্ষক সৈয়দ কদম আলী, যাকে দেখলে মানুষ, দেখেছি স্যার যখন বাসার থেকে বের হইতেন রাস্তা সব ফাঁকা হয়ে যেত, ছাত্ররা তো দূরের কথা, কোনো বাইরের লোকও রাস্তায় কখনো থাকতো না। স্যার যখন হেঁটে আসতেন পুরো রাস্তার 2 পাশ ফাঁকা, আমরা এসে 3 কোনার মোড় থেকে স্কুল পর্যন্ত সবকিছু ফাঁকা হয়ে যেত। সে টিচার, সে শিক্ষক, স্যার ক্লাস 9টায় এসে আমাকে ক্লাসরুমে, ক্লাস 9-এ আমি ভর্তি হলাম, 9-এর ক্লাসে বসে বসে 1 ঘন্টা আমাকে হাত লেখা লেখাতেন এবং প্রতিদিন বাড়ির কাজ দিয়ে দিতেন। এই যে একটা টিচারের একজন স্টুডেন্টের প্রতি যে কম্প্যাশনের যে ভালোবাসা, এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা কোনোভাবেই আমি হয়তো আমার আবেগকে, ভালোবাসাকে আমি প্রকাশ করতে, আমার শ্রদ্ধাকে প্রকাশ করতে পারছি না কথার মাধ্যমে। স্যারের সেই আত্মার মাগফিরাত কামনা করছি।
স্যার যেখানেই থাকবেন বেহেশতে যাবেন ইনশাল্লাহ। স্যার ভালো থাকবেন, আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দিক। এবং যেই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পেয়েছি তাদের প্রত্যেকের তার মাগফিরাত কামনা করছি। এ প্রসঙ্গে আরেকটু বলি, আমাদের বিজ্ঞানের ইলেকটিভ ম্যাথ পড়াতে নিশি স্যার, আমরা তখন মনে আছে বিজ্ঞানের দুইটা গ্রুপ ছিল, একটা ছিল কৃষি গ্রুপ, একটা ছিল গণিত যারা নিত তাদের। পিওর বিজ্ঞানের আমরা মাত্র 10 জন ছিলাম, আর কৃষি বিজ্ঞানে বেশিরভাগ ছিল। নিশি স্যার সকালবেলা এসে আমাদের যখন পরীক্ষা হলো, পরীক্ষায় ক্লাস 10-এ ওঠার পর উইদাউট বিনা কোনো পারিশ্রমিকে, তখনকার ছিল না, স্যার এসে প্রতিদিন, যেহেতু ওই দিকে তখন টিন শেডের একটা ইয়ে ছিল, বোর্ডিং ছিল যেখানে স্টুডেন্টরা থাকতো, সেখানে আমাদেরকে 1 ঘন্টায় আগে এসে বলতো যে কোচিং শুরু হওয়ার আগে তোরা এখানে এসে আমার কাছে 1 ঘন্টা ম্যাথ করবি। আজকে এরকম শিক্ষকের কাছে আমরা শিক্ষা পেয়েছি বলেই আজকে আমরা হয়তো এই পর্যায়ে আসতে পেরেছি, বিদ্যা অর্জন করতে পেরেছি, শিক্ষা পেয়েছি যেখানে গেছি। আমার মনে পড়ে, আমি হয়তো দ্বিতীয়টা কদম আলী স্যারের মতো দ্বিতীয় আরেকজন ব্যক্তি আমার জীবনে আমি কখনো পাই না, কোথাও দেখি নাই। এত পাঞ্চুয়াল, এত ডিসিপ্লিন, এত স্টুডেন্টদের প্রতি এত ভালোবাসা, এত দায়িত্ব কর্তব্য। এবং উনি যখন বলতেন যে একটা অনুষ্ঠান 1 ঘন্টা, জাস্ট 10টায় শুরু হবে, 11টায় শুরু হবে, জাস্ট 11:59 60 সেকেন্ডে উনি শুরু করতেন, এবং 11:59 60 সেকেন্ডে যে উনি শেষ করতেন, এইভাবে উনি কাজ করতেন। সুতরাং আজকে আমরা আমরা এই পর্যায়ে একটু আপনাকে ধন্যবাদ। আমি একটু হয়তো পরে সুযোগ সময় পেলে না, ইটস অলরাইট, অলরাইট। আমরা সবার কথা শুনবো, আরো শুনবো, আবার আসবো, আবার শুনবো। আমরা ডক্টর নোমান ভাইয়ের কথা অনেক শুনবো। মাঝখানে আমরা আমাদের আজাদ ভাই, যিনি আমাদের আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের ছাত্রদের মধ্যে, স্কুলের ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রবীণ, এবং আমি আগেই বলেছিলাম উনি বাণিজ্য বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন আমাদের স্কুলের। উনি এই ঐতিহ্যবাহী পরিবারগুলা, যে 3টা পরিবার এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই পরিবারের উনি গৌরবগাথার সন্তান আমি মনে করি। আমরা একটু আপনার কাছে শুনতে চাই, আজাদ ভাই যদি বলেন। আজাদ ভাই, আপনাকে আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না। জি জি বলেন। হ্যালো হ্যালো জি হ্যালো, ভাই, শোনা জি যাচ্ছে। জি জি, আপনাকে শোনা যাচ্ছে, জি বলেন, শুনতে পাচ্ছি আমরা। শোনা যায়? জি শোনা যায়, জি হ্যালো, জি, আমরা আসসালামু শুনতে পাচ্ছি, আলাইকুম। আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে 100 বছর স্মৃতি বারান্দার ব্যাপারে এখানে উপস্থিত আছি। এখন এটার ব্যাপারে আমাদের প্রথম আলোচনা করতে হবে যে আমরা কেন এখানে আসলাম। আসলে মানে কোনো ধরনের অনুষ্ঠান, মানে 100 বছরের আগে কোনো ধরনের অনুষ্ঠান পাঠার বন্দরে হয় না, মুসলিম স্কুলে কখনো হয় না। তখন আমি ব্যক্তিগতভাবে 73 যারা এসএসসি পাস করছে তাদের জন্য এক ধরনের অনুষ্ঠানের চেষ্টা করছি। এবং ঢাকায় যারা ছিল সবাই আমাদের বাসায় আসছে এবং তাদের হাজবেন্ড সহ আমার বাসায় আসছে। আসার পর আমরা সিদ্ধান্ত করছি যে কি করা যায়, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত করছি। সিদ্ধান্ত করার পরের দিনই আমার বড় ধরনের ব্রেন স্ট্রোক হয়েছে। আমি পরের দিনই আমি 6 মাস পর্যন্ত কথা বন্ধ ছিল আমার, যার কারণে আমার এই ব্রেন স্ট্রোকের কারণে অন্যরা আর আসে না। কিন্তু যখন আপনারা একটা এই ধরনের অনুষ্ঠান করতেছেন, তখনই আমার কাছে যে এই অনুষ্ঠানে আমি আসছি এই কারণে। কিন্তু এই কারণে যাতে করে 100 বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু করা দরকার, সেই অনুযায়ী স্যার বলছে যে আমি এখানে বর্তমানে যে স্যার আছে ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক। ইভেন কি আগে একটু বলি, আমি কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে
আপনার 1 পর্যন্ত ছিলাম, তারপর 2 থেকে 10 পর্যন্ত আমি ছিলাম জুবলি স্কুলে। জি। এরপর শেষে যে এখানকার যে শিক্ষক আপনার সৈয়দ কদম আলী, উনি বললো যে তুমি এখানে থাকো, আর ওখান থেকে যে হেডমাস্টার উনি আমাকে ইয়ে দিবে না, সার্টিফিকেট দিবে না। ট্রান্সফার সার্টিফিকেট দিবেন। তারপর আব্বা বললো যে তখন আব্বার তো পাতাহাট বন্দরের মোটামুটি বড় ব্যবসায়ী ছিল, আর আমার তো সবকিছু জান, আমার বাড়ি হলো গিয়া পাতাহাট বন্দরের পাশেই আমার বাড়ি। এবং যে মিজানুর রহমানের হয়তো আমি চিনি না, কিন্তু যে বাহাউদ্দিন কিন্তু আমার বাসায় 3 বছর ছিল। বাহাউদ্দিন ভাই যে মারা গেছে, হ্যাঁ, উনি কিন্তু আমার বাসায় 3 বছর ছিল আর কি। তো ওই সময় কিন্তু যারা যারা ওই সময় আমার মামা যারা আপনার মানে এমপি হয়েছে, মহিউদ্দিন ভাই, তারপর আবুল হোসেন এবং জাসদের একজন লোক ছিল, 3 জনই আমার বাসায় থাকত। এবং স্কুলের থেকে যখন আমি প্রাইমারি স্কুল থেকে যখন আপনার 2-তে গেছি, ওখানে দেখি যে সব হিন্দু। তো হিসাব করে দেখি যে ওই 2-তে মাত্র 3 জন ছিল মুসলমান। তারপর আমি মানে জুবলি স্কুলে আপনার 10 পর্যন্ত 8 পর্যন্ত আমি ছিলাম আর কি জুবলি স্কুলে। তখন আমার ছিল ছিল আর কি 2 ছিল, 1 ছিল আর কি, ওনার নাম হলো গিয়া তরকলা আছে না, ওনার নামটা মনে করতে পারছি না, উনি জয়েন্ট সেক্রেটারি ছিল আর কি। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। জয়েন্ট সেক্রেটারি ছিল উনি। উনি ছিল 1, আমি ছিলাম 2। আলম খান সাহেবের কথা বলতেছেন আপনি? আলম খান সাহেব। আলম জি উনি ছিল ফার্স্ট ছিল, আর আমি ছিলাম জুবলি স্কুলে আর কি। আমি ছিলাম 2-তে ছিলাম 2। তারপর যখন আমি এখানে আসলাম, কিন্তু আমি কিন্তু পাতাহাট বন্দরের লোক হিসাবে ওই জুবলি স্কুল এবং মুসলিম স্কুলের এবং আমাদের যে আমাদের যে মহিলাদের যে স্কুল, প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল আর কি। আপনার হেডমাস্টার থেকে শুরু করে প্রত্যেকের সাথে। এবং এই পাতাহাট বন্দরের মুসলিম স্কুলের, জুবলি স্কুল এবং মুসলিম স্কুলের যে ছাত্ররা, ওদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আগে থেকে ভালো। তো মনে হয় না যে আমরা আলাদা স্কুল করে, মনে হয় না, আমারটা ছিল একই মনে হইতো। এটা নিয়ে আর বলার দরকার নাই। আমি আসলে ছোটবেলা থেকেই মানে আমি 69 থেকেই আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অর্ধেক সময় ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমি তো খুব ভালোভাবে রাইফেল ঠিক করতে পারি না। হঠাৎ করে মুক্তিযুদ্ধের ভিতরে হঠাৎ করে বন্দুক দিছি এদিকে, এটা চলে গেছে উপরের দিকে। তখন বাধ্য হয়ে আমি আর মুক্তিযুদ্ধে গেলাম না, আমি ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আমার পক্ষে এটা সম্ভব না, আমার বয়স ছোট ছিল, বন্দুক করার সুযোগ নাই, আর গ্রেনেডও আমি ঠিক মতো দিতে পারি না। সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করার মতো বয়স তখন হয়তো আপনার হয় না। আর ওখানকার যে তখনকার যে কমান্ডার ছিল আমার দুলাভাই রহিম হাওলাদার, ওই সময় মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল আমার আপন দুলাভাই আর কি। তা উনি বললো যে তুমি তো এই কাজ করো না, তুমি এখানে যাও না, তুমি অন্য জায়গায় থাকো, এখানে আসছো না আর কি। কেননা আমি যে বন্দুক ব্যবহার করি, এইভাবে বন্দুক হলে মুক্তিযোদ্ধারা সবাই মারা যেত, আমারটা পড়ে গেছে উপরের দিকে, বুঝছেন? এই ধরনের করছি। আর আমি আসলে ছোটবেলা থেকে ওই যে আমি যে মানে ভালো কিছু করবো এরকম কোনো চিন্তা ভাবনা করি না। আমি তো কখনো
ও মানে এখানে বা- শিক্ষাগত যোগ্যতা কি ভালো হবে এটাও আমি চিন্তা করি না। আমি এমনি এমনি হয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শেষ পর্যন্ত এমকম হওয়ার পরে কিন্তু আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA এর 3টা সেমিস্টার ছিলাম। ওই সময় এরশাদ আমলে 3জন ছাত্র মারা গেছে। তখন বাধ্য হয়ে আমার বাবা বললো যে তুমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না, তুমি হয় বিদেশে চলে যাও অথবা তুমি বাসায় চলে আসো। তখন আমার কাছে ওই সময় অনেকগুলা অ্যাপ্লিকেশন ছিল। ইন দি মিন টাইম দেখলাম যে সোনালী ব্যাংকের রাখি অনেক অ্যাপ্লিকেশন আমার কাছে হয়ে গেছে আর কি জব হিসাবে। তখন আমি সোনালী ব্যাংকে জয়েন করছি। এই সোনালী ব্যাংকে যাওয়ার পর থেকে আর আমি রাজনীতির সাথে সম্পর্ক যুক্ত রাখি না। তখন এখন একটা কথা হলো কি, আমরা এখানে বলতেছি যে একটা অনুষ্ঠান করব 100 বছরের জন্য। এই কারণে আমরা পাতার বন্দরের যারা লোকজন আছে তাদের সাথে আমি অনেকের চিনি, প্রত্যেকের নাম ঠিকানাও আমার কাছে আছে, বিশেষ করে জি 73 অনুযায়ী। এছাড়া ঢাকা শহরে তো মেহেন্দিগঞ্জ সমিতি আছে, ওনার কাছেও জি মুসলিম স্কুলের অনেক লোক আমরা পাবো। জি ওনাদের সাথে হয়তো এই ধরনের জুমের মাধ্যমে কথা বললে তাইলে মানে ব্যাচ অনুযায়ী একজন করে যদি ব্যবস্থা করে যায় তাইলে মনে হয় একটা আমরা একসাথে বসে হয়তো একটা তারিখ ঠিক করে সেই অনুযায়ী কি করবে সেই ব্যবস্থা আমাদের করা দরকার। এর বেশি জি বড় দরকার নাই। কারণ হলো কি আমি 2বার বেঞ্চ লোক তো, যার কারণে আমি কথা বলতে আগের মতো পারি না। যেহেতু একটা জি রাজনীতিক হিসাবে আমি বড় ধরনের বক্তৃতা দিতাম, কিন্তু 2বার জি বেঞ্চ লোকের কারণে আমি ঠিক মতো কথা এখনো বলতে পারি না। জি বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। আর হলো আমি একটা এখানে জিনিস বলা দরকার যে জি জুবলি স্কুল এবং হাই স্কুলের যে টিচাররা প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক। জি ইভেন কি স্যারের সাথে আমি পাতার বন্দরে গেলে স্যারের সাথে কিছু না কিছু বলতাম, কেমন আছেন জি না স্যার আছেন, সেটা স্যারও আমাকে বলতেছিলেন একটু জিজ্ঞেস আগে, করতেন স্যার নিজেও আচ্ছা বলতেছিলেন। কি আসেন হ্যাঁ অনেক কথা বলেন। জি আমি আসলে ছোটবেলা থেকে রাজনীতির সাথে সম্পর্কযুক্ত। আমাদের যে আম, আপনার নাটক টাটক এগুলো সব আমি করতাম, টাকা পয়সা আমার বাবা দিত, আমি সব করতাম। এমন কোনো কাজ নাই সেটা আমি করি নাই পাতার বন্ধু। যেহেতু 3টা স্কুলের সাথে আমার সম্পর্ক, মহিলাদের স্কুল, জুবলি স্কুল, মুসলিম স্কুল, প্রত্যেকের সাথেই আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল আর কি। যেহেতু এক ধরনের রাজনীতিবিদ হিসেবে ছিলাম, তার জি কারণে আমার সম্পর্ক ভালো ছিল। আমার বাবাও পাটার বন্ডারে ব্যবসা করতো। আর আমার বাড়ি তো আপনি ভালো করে চিনিনি, আমার বাড়ির পরে হলো কলেজ, বাউন্ডারির এই পাশে হলো আমাদের, ওপারে হলো কলেজ। আর যে জি মিজানুর রহমানের তো আত্মীয়, সেই হিসাবে হয়তো ওনাদের সবাই আমাকে ব্যক্তিগতভাবে ভালো জানে। আশরাফুদ্দিন হলে গিয়ে আমার একসাথে ক্লাসমেট ছিল, আশরাফুদ্দিন বিনু বিনু, আপনি চিনতে কেটে জানি না। হ্যাঁ, আমাদের বড় মামা ছিল, আশরাফুদ্দিন আমার বিনু মামা হবে। আমার ক্লাসমেট, ওনার সাথে এখনো কথা বলি আমার সাথে। উনি বসছে, একটা জিনিস বলা দরকার, প্রত্যেকের নাম ঠিকানা এগুলো আমাকে পাঠাইছে। এই যে কিভাবে কিভাবে করবো সবকিছু আমার কাছে লেখা আছে। সুতরাং বিশেষ করে আমাদের যে 73 এবং আগে যারা আছে প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, যারা বড় বড় যারা আছে প্রত্যেকের আমি আনতে পারবো, অসুবিধা নেই। আমি মোবাইলে বললে আপনারাই যাইবেন, যাই আসতে পারবো, অসুবিধা নেই। জি, অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই, আমরা আপনার কাছে আবারও শুনবো। আমরা অনেক কথা বলে বলেছি। না না আপনারা অবশ্যই আরো বলবেন, আরো বলবেন, আমরা আরো শুনতে চাই আপনার কাছে, আমরা আরো শুনতে চাই। আমি এখানে একটু 1 মিনিট সময় নিব সবার একটু। আমি একটা দৃষ্টিপাত করাইতে চাই এক জায়গায়। এটা হচ্ছে সবার আলোচনার মধ্যে একটা জিনিস বের হয়ে আসছে। আমাদের ডক্টর মালাদা চৌধুরী নোমান বলতেছিলেন কদম আলী স্যারের কথা, স্পেসিফিকলি ওনার সাথে স্যারের যে রিলেশন এবং ওনার প্রতি স্যারের যে বিশেষ স্নেহ, সে গল্প উনি বলতেছিলেন। একইভাবে মিজানুর রহমান মাসুদ, উনিও বলতেছিলেন সৈয়দ কদম আলী স্যারের কথা, স্যারের সাথে ওনার সব স্যারদের কথাই আলোচনা হচ্ছে। আমি স্পেশালি একটু কদম আলী স্যারের কিছু কথা বলতে চাই। আমাদের মিজানুর রহমান মাসুদও বলতেছিলেন যে স্যারের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্কের কথা এবং ব্যক্তিগতভাবে স্যার যে ওনাকে টেক কেয়ার করতেন সেটার কথা। আমরা আজাদ ভাইয়ের কথা থেকে বের হয়ে আসছি,
আজাদ ভাই বলতেছিলেন যে স্যার ওনাকে পার্সোনালি এটা বলছেন যে তুই আমার স্কুলে আয়, চলে আয়, এখানে চলে আয়, আমার স্কুলে থাক। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে এমন কিছু স্মৃতির কথা বলতে পারবো আমার কাছে মনে হচ্ছে, যেটার জন্য আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় যে আমি বোধহয় স্যারের কনসার্নের সবচেয়ে সবচেয়ে কনসার্নের ওই ছাত্রটা ছিলাম। আপনি যদি পলাশকে জিজ্ঞেস করেন, তার কাছেও আপনি এমন একটা স্মৃতি পাবেন, তার মনে হবে সেই বোধহয় স্যারের পুরো শিক্ষকতা জীবনের সবচেয়ে কনসার্নের ছাত্রটা ছিল। এটা একটা শিক্ষকের, আমি জানি না এটা এটা কোন ধরনের বৈশিষ্ট্য হইতে পারে, এটা কোন ধরনের গুণ হইতে পারে, এই গুণটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তবে তার যে টিম ছিল, যেটা আজকে বশির স্যার আমাদের সাথে আছেন, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যখন একটা প্রতিষ্ঠান সামনের দিকে যাবে বা এই প্রতিষ্ঠানটা বিশেষ করে আলোকিত মানুষ তৈরি করবে, সেখানে একজন প্রধান শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যাদেরকে দরকার হবে তারা হচ্ছে তার সহকারী শিক্ষক মন্ডলী যারা থাকবেন, তাকে তার নেতৃত্বে এই জেনারেশনকে যারা শিক্ষাটা পৌঁছে দিবেন বা গাইড করবেন, সেই টিমের একজন আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব বশির স্যার। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো এই সুযোগে আর কি, আমাদের আজকে সুযোগটা হয়েছে, এই সুযোগে একটু তো আমরা স্যার স্মৃতির কথা বলতে চাই, শুনতে চাই, একটু জানতে চাইবো স্যার আপনাদের মধ্যে কি এমন কারিশমা, কি বৈশিষ্ট্য, কি জিনিসটা যেটা আসলে এখনকার দিনে, বা আমি জানি না, আমি তুলনা করতে চাই না, আমি জানি না এর সাথে কোনো তুলনা হবে কিনা, কেন, কিভাবে, কোন প্রক্রিয়া আপনারা আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে মনে রাখতেন, আমাদেরকে আলাদা আলাদা ভাবে আমাদের চরিত্র সম্পর্কে আপনারা জানতেন, আলাদা আলাদা ভাবে আমাদেরকে গাইড করতেন, আলাদা আলাদা ভাবে আমাদেরকে আমাদের সমস্যার সমাধান দিতেন, মানে কি ম্যাজিক পাওয়ারটা স্যার, এটা এটা মানে আমি 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 একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনার সময়ের স্মৃতি, আপনার চাকরি জীবনের স্মৃতি, আপনার ছাত্রদের সাথে আপনার এবং আপনাদের স্মৃতি স্যার। স্যার শুনতে পাচ্ছি না স্যার, একটু যদি সম্রাট একটু স্যারের ওইটাকে একটু আনমিউট করে দাও, আনমিউট করে নেন স্যার, একটু আনমিউট করে নেন। আমার মনে হয় অবিডিয়েন্সি, এটাকে বলে অবিডিয়েন্সি, শোনা যায় স্যার স্যার আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা দেখেছি এবং আমি যেটা আমার অনুভূতিতে যেটা কাজ করছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অবিডিয়েন্সি এবং শিক্ষক ভক্তি। শিক্ষক ভক্তি এবং অবিডিয়েন্সি, এটা বলে নম্রতা বা বিনয়, কি বলে এটাকে, অবিডিয়েন্সি বাংলাটা হলো স্যার অনুগত, স্যার আপনার অনুগত, এটাই তো বলতে জি। অনুগত এবং আরেকটা শব্দ বলেছিলাম, নম্রতা বা বিনয়ী। বিনয়ী তো বললাম, ভুলে গেছি। স্যার স্যার আপনি আপনার মতো বলেন স্যার। সেটা হচ্ছে একজন শিক্ষক যে নির্দেশ দিলেন সেটার যথাযথ মর্যাদা দেয়, এবং এই পাশাপাশি সেটা হচ্ছে নিজের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা, প্লাস সেই সাথে মেধা, এই জিনিসগুলো একত্রিত করলে যেটা আসে, এই জিনিসগুলো তখনকার দিনের ছাত্রদের ভিতরে আমরা দেখেছি। যেটা আমি বললাম প্রথমে, সেটা হচ্ছে শিক্ষক ভক্তি, শ্রদ্ধাবোধ যেটা, আর হলো অবিডিয়েন্সি, অনুগত, আর মেধা শক্তি এবং পরিশ্রম। আর যেটা বললেন, শিল্পী যেটা বললেন, সেটাকে তৈরি করে, নিজেকে তৈরি করে আসা, এই প্রবণতাটা আমার বেশি কাজ করছে আমার স্মৃতিতে, যার জন্য আজকে আমরা যারা আসছো তোমাদের এই
উন্নতি অগ্রগতি। আর হলো মনের যে একটা এটাকে বলে স্পিরিট, স্পিরিট উদ্যম, প্রত্যেকের ভিতরে একটা আল্লাহ তাআলা একটা উদ্যম শক্তি দান করেছে। তোমাদের ভিতরে এই উদ্যম গুলো আমরা লক্ষ্য করেছি, যার কারণে আজকে তোমরা এই বিভিন্ন সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সংক্ষেপে আমি এটাই বলতে পারি। স্যার ধন্যবাদ স্যার। স্যার এখন এইখানে এটা যদি আসলে আলোচনাটা আমি জানি না মানে আমার এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা, দেখেন আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি সবসময় আসলে আমি আজকেও যখন এখানে বসছি আমার মূল উদ্দেশ্যটাই ছিল আমি শিখবো, আমি শেখার জন্য আসছি। আমি এই মুহূর্তে আরেকটা জিনিস শিখলাম, যাদের কাছ থেকে সারা জীবন শিখেছি। আজকে স্যার আপনার কাছে কৃতজ্ঞতা আবারও। আমি যেটা জানতে চাইলাম সেটার উত্তরে উনি এমন একটা জিনিসই আমাদেরকে বললেন, আমার মনে হয় আমরা সবাই ধরতে পারছি ব্যাপারটা। উনি এখানেও সেই ছাত্রদের মেধা এবং ছাত্রদের প্রজ্ঞা বা ছাত্রদের আকাঙ্ক্ষার উপরেই ছাত্রদের প্রতি ওনাদের যে দায়িত্ব, সেটার কথা উনি বলতে চাচ্ছেন যে আমাদের আগ্রহের কারণে, আমাদের প্রজ্ঞার কারণে বা আমাদের ইচ্ছার কারণে আমরা সেটা অর্জন করতে পারছি। এই যে বিনয়, এই যে মানে এই যে শিক্ষা, এই যে যেটা ওনারা এখনো আমাদেরকে দিচ্ছেন, আমি বারবার বলি আজকের জেনারেশনকে বলি, দেখেন দেখেন দেখেন, দয়া করে দেখেন, দেখে যান, শিখে যান। এদের কাছ থেকেই আমাদেরকে শিখতে হবে। আমি অত্যন্ত আজকে অনুষ্ঠানের শুরুতে একটা জিনিস আমি বলতে চাই নাই, যেটা আমাদের ডক্টর নোমান সাহেব উনি আলোচনায় আনছেন, জিনিসটা আমি শুরুতে বলতে চাই না এই কারণে, স্কুল দুইটা আমাদের পাথরহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এবং এটার পাশাপাশি আমরা যারা পাথরহাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন নাম, আমরা যারা ছাত্র, আমাদের কাছে দুইটা স্কুল খুব আবেগের জায়গা, খুব আমাদের হৃদয়ের গহীনে আমরা আমরা প্রতিনিয়ত আমরা এই দুইটা স্কুলকে আমরা অনুভব করি। আমি শুরুতে বলতে চাইনি আমাদের প্রাইমারি স্কুলের মাননীয় প্রধান শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, যিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক ঋণী করে গেছেন। এটা আসলে মানে আমাদের সব শিক্ষকদের কাছেই আমরা ঋণী। আমি আজিজ স্যারের কাছে ব্যক্তিগতভাবে এত বেশি ঋণী, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি আমার নিজেকে একজন শক্তিশালী মানুষ মনে করি, এবং আমাকে আজিজ স্যার, খুব সংক্ষেপে আমি যদি বলি, উনি আমাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করেছেন। আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আমি শুরুতে স্যারের চলে যাওয়ার ব্যাপারে আলোচনা করতে চাইনি এই কারণে যে আমাদের মানে যেহেতু অত্যন্ত আবেগের জায়গা স্যার, আমি আসলে বিভ্রান্ত হয়ে যাই, আমি আসলে শোকবিহ্বল হয়ে যাই, আমি আসলে আমি যেটা আমার ধারণা ছিল আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও এই ঘটাটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে আমি আসলে ডক্টর মাওলানা চৌধুরী নোমান ভাইকে আমি আসলে পাচ্ছি না, ওনাকে আমি দেখতে পাচ্ছি না। আসেন আসেন, আমি আবার আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি বলতেছিলেন স্মৃতির কথা, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আমরা সবাই শুনতেছিলাম। আমরা আসলে একটু স্মৃতির কথা আরো শুনবো, শুধু স্মৃতির কথা, যে কোনো স্মৃতির কথা, স্যারদের বদান্যতার কথা, আমাদের আসলে শিক্ষার কথা, আমরা আসলে কতটুকু শিখতে পারছি, আমাদের সেই আগের দিনের কথা আমরা শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ রনি, তোমার উচ্ছল উপস্থাপনার জন্য। তুমি স্পিরিট যোগ করে দিচ্ছ পুরো আলোচনায়। আমি আসলে ওইটা বলা হয়নি যে কেন এই অনুষ্ঠানে আমি যোগ দিলাম। এটার খুব কঠিন কারণ এবং একটা কম্পালশন আমি ফিল করি আমার মন থেকে। সেটা হলো যে আমি আমার আলবামেটা নিয়ে সবসময় গর্ব করি, এটা আমার ইনস্টিংক্ট। আমি আমার স্কুলকে আমি সব সময় উচ্চস্বরে, আমার যারা পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে বন্ধু হয়েছেন, অনেকেই দেশের প্রখ্যাত স্কুল প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, তাদের কাছেও আমি গর্ব করে বলি আমার স্কুলিং খুব ভালো ছিল, আমার স্কুলিং কোনোভাবেই তোদের চেয়ে খারাপ ছিল না। এবং আমার মনে হয় সেই জিনিসগুলো আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি প্রমাণ করে দিয়ে আমি ছেড়েছি। আমি সব সময় এটা বলি, এবং সেটা সম্ভব হয়েছে আমার এই অত্যন্ত পূজনীয় সুদক্ষ শিক্ষক বৃন্দের মাধ্যমে। আমি এমন কিছু অর্জন করি নাই যেগুলো তারা আমার মধ্যে বপন করেন নাই, সেগুলোই গ্রুম করেছে পরবর্তীকালে। প্রত্যেকজন শিক্ষকের কথা এরকম ভাবে হয়তো বলতে গেলে পরে সময় কুলাবে না, কিন্তু কিছু শিক্ষকরা না বললেই না। যেমন কাশেম স্যারকে যখন দেখতাম তখন মনে হতো এত বড় পার্সোনালিটি ওয়ালা মানুষ, যেমন ডেলিভারি তেমন প্রেজেন্টেশন তেমনি কমান্ড।
এই জিনিসগুলো না নিজের সেই শিশু বয়সে নিজের মধ্যে অন্য রকমের স্বপ্ন, লিডারশিপের স্বপ্ন তৈরি করেছে। আমি যেভাবে আন্দোলিত হয়েছে আমি ঠিক সেই কথাগুলোই বললাম, একেবারেই অতিরঞ্জিত করছি না। কাসেম স্যার, না, আমারও মনে হচ্ছে না এগুলো অতিরঞ্জিত। জি, আপনি বলেন প্লিজ। রাইট, কাসেম স্যার আরেকটা জিনিস ছিল স্যারের মধ্যে, স্যার সবসময় এক্সেপশনাল কিছু কিছু জিনিস শিখাতে চাইতেন। আমাকে অনেকবার ডেকে ডেকে এই ম্যাথের কিছু কিছু ফর্মুলা উনি শিখিয়েছেন, যেটা দেখলাম যে রেগুলার আমরা যেগুলো শিখি তার থেকে ব্যতিক্রম। আমি অবাক হয়ে যেতাম যে এই ইন্সপিরেশনটা স্যারের কাছ থেকে আমি পেয়েছি। দুজন শিক্ষকের নাম না বললেই না, বলরাম স্যার এবং নূর মোহাম্মদ স্যার। আমি স্যারদেরকে কোনোদিন রাখতে দেখি নাই। যত বিরক্তি আমরা করি না কেন, স্যার এত ট্রাঙ্কুইল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন। এই ধৈর্যশীল যে হতে হয় শিক্ষকদের, এটা আমি আসলে শিখেছি তাদের কাছ থেকে। আমি কালক্রমে একজন শিক্ষক, যদিও ডাক্তারদেরকে কেউ শিক্ষক হিসাবে কেন যেন মূল্যায়ন করে না, এইটা আমার একটা বড় পরিচিতি, যেটা বলতে আমি খুব পছন্দ করি। তা আমি শিক্ষক হিসাবে খুব অসফল না, এটা হয়তো আপনারা খোঁজ নিলে জানবেন। তো এই জিনিসগুলো আমি তাদের কাছ থেকে শিখেছি। রহমান হুজুর ছিলেন, স্যার শুধু আরবি পড়াতেন না, বাংলায় অসম্ভব পণ্ডিত ছিলেন। আমাদের সেই কঠিন কঠিন ওই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ, এগুলো স্যার আমাদেরকে পড়িয়েছেন। এত চমৎকার কানেক্ট করতেন ইতিহাসের সাথে এই উপাখ্যানগুলো, যে একদম মাথার মধ্যে ঢুকে যেত। তো এই স্যারদের কথা কোনোদিনই ভুলতে পারি না। প্রতিটা স্যারের এই জিনিসগুলো আমার জীবনে অনুপ্রেরণা হয়ে আছে। সবশেষে আসছি আমার মেন্টর যাকে বলছিলাম, আজকের আমাদের সাথে যাকে আমরা পেয়েছি, বশির স্যার। স্যারকে দেখতাম, আমাদের কাছে মনে হতো দিস ইজ দ্য সিম্বল অফ স্মার্টনেস। স্যারের গেট আপ, স্যারের প্রেজেন্টেশন, স্মার্ট হওয়া যে প্রয়োজন, মানুষকে সুন্দর করে উপস্থাপন যে করতে হয়, নিজেকে চেষ্টা করতে হয়, এই জিনিসগুলো স্যারের কাছ থেকে শিখেছি। স্যার এগুলো কোনোদিন বলতেন না। স্যারের এই না বলা জিনিসগুলো যে আমরা নিতে পেরেছি, স্যার যে অকাতরে বিলিয়ে দিয়েছেন, এটাই স্যারকে মেন্টরশিপ পজিশনে বসিয়েছেন। আমাদের স্কুলে আমি দেখেছি যে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যে ধরনের গান, গজল, আবৃত্তি বা রচনা গুলো আসতো, স্যার এগুলোর মধ্যে আলাদা একটা ডাইমেনশন অ্যাড করেছেন। স্যার বললেন যে না, এগুলো তো মান্ধাত্তার আমলের, নতুন স্টাইল যোগ করতে হবে। এই যে নতুনের প্রতি আকাঙ্ক্ষা, এই যে ডাইনামিজম, এই জিনিসগুলো সব স্যারের কাছ থেকে পাওয়া। এবং পরবর্তীকালে আমি তো স্যারকে মনে হয় সবচেয়ে বেশি দিন পেয়েছি, অন্য স্যারদের সাথে অতটা ইন্টারাকশনও হওয়ার সুযোগ হয়নি পরবর্তীকালে, কিন্তু বশির স্যারের সাথে সেই ইন্টারাকশনটুকু হয়েছে। এই জন্য আমি নিজেকে খুব ফরচুনেট মনে করি। স্যার প্রতিটা সময় আমাকে এমন ভাবে এনকারেজ করতেন, ওই সবগুলো শব্দ আমার মনের মধ্যে আমি রেখে দিতাম। কাজে আমি আল্লাহর কাছে অনেক শুকর আদায় করছি যে আমি খুবই ব্লেসড অ্যান্ড ওভার ইন্ডালজড সম্ভবত আমার টিচারদের কাছ থেকে, যারা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন। এবং আমি অনেক সাফল্য অর্জন করেছি সেটা আমি বলবো না, বাট যতটুকু অর্জন করেছি তার পিছনে আমার শিক্ষকদের অবদান বিশাল। আমি আমার শিক্ষকদেরকে, আমি আমার প্রতিষ্ঠানকে নিয়ে সব সময় গর্ব করি। আমার শিক্ষকরা যারা গত হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। যারা আছেন তার মধ্যে বাড়ি স্যারকে আমি খুব অল্প দিন পেয়েছি। স্যার অসুস্থ শুনেছি, স্যার সুস্থ হন, আল্লাহ সহায় থাকুন তার। বশির স্যারকে আল্লাহ তাআলা অনেক জীবনী শক্তি দান করুন, অনেক সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, নেক জিন্দেগি নসিব করুন। এবং স্যারের কাছ থেকে আমরা যেটা শুনলাম আপনার সম্পর্কে, যে আপনি স্যারকে যেভাবে আমি একরকম বলবো যে সেবা করার সুযোগ পাচ্ছেন, স্যারকে আপনি স্যারের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো আপনি দেখছেন। আমরা তো আসলে আমাদের কি করণীয়, আমরা যারা আপনার ছোট ভাই, আমরা যারা আপনার অনুজ, আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে আমরা কৃতজ্ঞতা, আমাদের কৃতজ্ঞতা রনি, জানবেন, ধন্যবাদ রনি, জানবেন। না, এটা আমি জানি, এটা হবে না, এটা আপনি শিক্ষকদের শোধ করা এটা আপনি যায় নিতে না। পারবেন না, এটা নেওয়া যায় না আসলে। আই নো, আই সরি। আমরা শুনবো মিজানুর রহমান মাসুদ। আমরা শুনবো
আরো স্মৃতির কথা, আপনার বন্ধুদের স্মৃতির কথা, এমন কোনো স্পেসিফিক ঘটনা আমরা কি জানতে পারি যেটার জন্য মানে এখনো মনে হয় যে না, যেটা ডক্টর নোমান বলতেছিলেন যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করি, আমি আমাদের টিচারদেরকে নিয়ে গর্ব করি, আমি বলি এদের কথা, মানে আপনার কি মনে হয় যে আমরা আসলে বলছি, কেন আমরা বলতেই থাকবো? ধন্যবাদ জনি, তোমার চমৎকার উপস্থাপনার জন্য। আসলে খুব ভালো লাগছে, আমি খুব তন্ময় হয়ে শুনছিলাম ডাক্তার নোমান যেগুলো কথাগুলো বলছিলেন, এবং আমাদের শ্রদ্ধ স্যার বশির স্যার বলছিলেন, আজাদ ভাই যদিও জানি ওনার স্ট্রোক হয়েছে, উনি নিজে বলছেন, এই জন্য হয়তো সব বিষয় গুছিয়ে বলতে পারছিলেন না, কিন্তু তারপরও যে বিষয়গুলো আসছে আসলে এটার মধ্যে থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে, যেটা তুমি বলছো। যে আসলে শোনা যাচ্ছে কি আমাকে? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো যেটা কিছু স্মৃতি আগে আমি বলেছি, আসলে অনেক ঘটনাই আছে, এত হয়তো সংক্ষিপ্ত পরিসরে সব ঘটনা হয়তো বলা যাবে না। আমি যেটা বললে আমি বললাম যে আমার সময়টা খুবই অল্প ছিল, 2 বছর আমি আমার শিক্ষকদেরকে আমি সাহচর্য পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এবং তাদের দিক নির্দেশনা পেয়েছি। তো আমাদের এখানে আমি দেখেছি, আমি সব শিক্ষককে আমি সরাসরি আমার শিক্ষক হিসেবে পাই নাই। যেমন যদি বলি মোফাজ্জল স্যার, কাশেম স্যার বা রহমান হুজুর, এদের কথা আমাদের ক্লাসে পড়ায়নি, কিন্তু প্রত্যেকে স্নেহ আমি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি যেটা আসলে আসলে ভাষায় প্রকাশ করে না। আমরা যখন ক্লাসে ভর্তি হলাম, আমাদের দেখা গেছে সাহিত্য, বাংলা এবং ইংরেজি, এই দুটো সাহিত্য পড়াতেন বলরাম স্যার। আমাদের জেনারেল ম্যাথটা নিলেন নুরুল আমিন স্যার, যদি উনি এই কমার্সের টিচার ছিলেন কিন্তু ম্যাথে খুব ভালো ছিলেন, এই জন্য আমাদের জেনারেল ম্যাথ উনি পড়াতেন। ইলেকটিভ ম্যাথ এবং ফিজিক্স পড়াতেন নিশিত স্যার, এবং আমাদের সদ্য বশির স্যার আমাদেরকে বায়োলজি পড়াতেন। শুধু এখানে আমি প্রথমে আবার একটি কদম আলী স্যারের স্মৃতির কথা, যেটা বললো যে রনি ইউনিক, আসলে কিভাবে একজন ছাত্রকে ইন্সপায়ার করতে হয় এটা হয়তো স্যার ইনবিল্ড ছিল তার মধ্যে। আমি ছোট্ট একটা ঘটনা, একদিনের একটা ঘটনা বলি, যে আমি তো যেহেতু শেষের দিকে এসেছি, এবং আমি যে স্কুল থেকে এসেছি সেখানে ওই রকম অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলির শেষে যে স্কাউটদের যে একটা হাতে তালি দেওয়া, এরকম গুলো আমি আগে কখনো করিনি। পরে আমাদের যে স্কাউটিং এর যে একটা হাতে তালি দিয়ে অনুষ্ঠান শেষ করতে হয়, একবার প্রথম যেদিন আমি অ্যাসেম্বলিতে দাঁড়াই, তো স্বাভাবিকভাবেই আমার বুক দুরু দুরু করছিল, আসলে আমি কিভাবে করব, সবার সাথে কি তাল মিলিয়ে করতে পারবো কি পারবো না, আমার একটা ভয় মনের মধ্যে কাজ করছে। যাই হোক, সেজন্য আমি মাঝখানে এক জায়গায় লাইনে দাঁড়ালাম, আমাদের ক্লাস লাইনের মাঝখানে, এবং দাঁড়িয়ে আমি স্বাভাবিকভাবে আমার সামনে যিনি আছেন, যিনি প্রাক্তন ছাত্র, ওখানকার আগে ক্লাস 6 থেকে পড়ছে, তাকে আমি দেখে তাকে অনুসরণ করে আমি সব কাজগুলা করতে থাকলাম, সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আমি তাকে দেখে, এবং শেষে হাতে তালি দেওয়ার যে বিষয়টা, সেটাও আমি সঠিকভাবে করতে পারলাম। এই যে আমি সবগুলো আইটেম আমি সঠিকভাবে শেষ করতে পারলাম, অ্যাসেম্বলি শেষ হওয়ার আগে স্যার আমাকে, কদম আলী স্যার যেহেতু দাঁড়িয়ে থাকতেন সামনে, এবং আমাদের এই 14 স্যাররা সকলে অ্যাসেম্বলি সময় সামনে থাকতেন, আমাকে সে স্টেজে ডেকে নিয়ে গেলেন, যে পতাকা দণ্ডটা যে স্টেজে লাগানো ছিল সেখানে নিয়ে পাশে দাঁড় করান, এবং তখন সেই 1000-এর উপরে স্টুডেন্ট সবার সামনে স্যার আমাকে যেভাবে উপস্থাপন করেন, প্রশংসা করেন, আমার জীবনে আমার ওই মুহূর্তে আমার চোখ দিয়ে পানি এসে গেছে, যে এইভাবে একজন মানুষ করছে। অর্থাৎ সেই যে ইন্সপিরেশন, এই যে উদ্বুদ্ধ করার একটা কাজ সে স্যার যে করছেন, সারা জীবন কিন্তু এটাকে একটা ভালো কাজ, বড় কিছু কাজ করার জন্য, নতুন কিছু করার জন্য আমি কখনো কোনো ভয় করি না, কোনো ভয় পাই না। স্যারের এটা এসেছে স্যারের ওই ইন্সপিরেশন থেকে। সেই যে স্যার যেভাবে সবার সামনে আমাকে পেশ করলেন, প্রশংসিত, সেই জিনিসটা আগামী দিনের যে আরেকটা বড় একজন কিছু তৈরি হওয়ার জন্য, হয়তো আমি খুব বড় কিছু হই নাই, যতটুকু হয়েছি এটার পিছনে আমার সেই সদ্য শিক্ষা গুরুদের যে অবদান, সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, সেটাকে বলে শেষ করা যায় না। তো আমাদের এখানে জি জি জি, বলেন মুসলিম ভাই, বলেন স্যার। এখানে আরেকটা কথা বলি, বশির স্যার আছেন, স্যার পরম শ্রদ্ধ, আমাদের পরম সৌভাগ্য যে স্যারকে আমরা পেয়েছি। আমাদের অন্যান্য শ্রদ্ধ স্যাররা ইতিমধ্যেই
গত হয়েছেন আমাদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্যার আশা করি স্যার আরো দীর্ঘদিন আমাদেরকে তার সাহচর্য, তার স্নেহ এবং তার ভালোবাসা, তার দোয়া আমাদের জন্য রাখবেন এবং আরো শক্তি এবং সামর্থ্য, সুস্থ শরীরে আরো দীর্ঘ জীবন লাভ করেন, সেই দোয়া করছি। স্যার আমাদেরকে বায়োলজি পড়াতেন। বায়োলজি হয়তো অনেকের কাছেই একটা সহজ সাবজেক্ট মনে হয়, কিন্তু আমি অনেকটা ভীত ছিলাম বায়োলজির ব্যাপারে। আমার কাছে ম্যাথটা ছিল বরঞ্চ প্রিয় সাবজেক্ট, ফিজিক্স প্রিয় সাবজেক্ট ছিল, কিন্তু বায়োলজিটা অতটা প্রিয় ছিল না। কিন্তু প্রথম দিন যেদিন আমার মনে আছে, এখন সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন বোধহয় বায়োলজি ক্লাস ছিল, স্যার আসতেন ক্লাসে। এবং যেটা নোমান বলছে, আসলে স্যার এই কথাটা বলতেই হবে, স্যার কিন্তু তখন সেই সময় স্যার প্রতিদিন সাফারি পরে ক্লাসে আসতেন। চমৎকার, প্রতিদিন এক একদিন একদম। স্যার তখন খুব স্লিম ফিগার ছিল স্যারের, এবং এক কালারের সাফারি, 200 রঙের সাফারি আমার এখনো মনে আছে। একটা অলিভ কালারের একটা সাফারি পরতেন স্যার, 200 কালারের সাফারি পরতেন, এক একদিন এক এক ধরনের সাফারি। খুব স্মার্টলি স্যার ক্লাসে আসতেন, এবং স্যারকে দেখেই আসলে একটা ইন্সপিরেশন, একটা আমাদের মধ্যে একটা স্মার্টনেস চলে আসতো যে স্যার আমাদের স্যার এইভাবে ক্লাসে আছে। আমরা তো সুতরাং আমাদের ইউনিফর্মে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, ইউনিফর্ম যাতে আমাদের কোনো সমস্যা, কোনো ত্রুটিযুক্ত ইউনিফর্ম যাতে না থাকে, আমরা সেইভাবে চেষ্টা করতাম ওইভাবে স্যারের ক্লাসে। তো যে কথা বলতেছি, কিন্তু স্যার যেখানে একটা উদাহরণ হিসেবে বলেছেন যে রোমানকে ব্যাঙ কেটে সার্জারি শিখিয়েছেন, স্যার আসলে তাই, সেইভাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদেরকে শিখিয়েছেন। সেই পোকা আমার মনে আছে, সেই তেলা পোকা কাটার কথা, সার্জারিকে সেই ব্যাঙ কাটার কথা, বিভিন্ন বিষয়ের কথা। তার থেকে থিওরি ক্লাসগুলো স্যার যে পড়াতেন তখনকার দিনে, স্যার আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমার নিজের ভীতি, কিন্তু স্যার সোজা কথা বলা যায়, যেটা এক কথায় বলা যায় যে স্যার আমার মধ্যে ভীতিগুলা স্যার আসলে দূর করে দিয়েছে। কিভাবে দিয়েছেন? তার মেধা মনন দিয়ে বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করছেন, এটা তো আসলেই আমার কথা মনে হচ্ছে এটা তো খুবই একটা সহজ বিষয়, এটা কঠিন ভাবে ভাবার কিছু নাই। এই যে গুণ, স্যার যদিও রনির প্রশ্নের উত্তরে স্যার ছাত্রদেরকে একটা অনেকটা কৃতিত্ব দিয়েছে, আমি আসলে মনে করি এটা কৃতিত্ব শিক্ষকের। শিক্ষক যদি শিক্ষা গুরু হতে না পারেন, শিক্ষক যদি শিক্ষা দান করতে না পারে, শিক্ষক যদি ছাত্রকে নিজের পুত্রবৎ স্নেহ করতে না পারেন, শিক্ষক যদি ছাত্রকে তার থেকে বড় হিসেবে না দেখতে পারেন, তো সেই শিক্ষক আমি মনে করি না কোনোদিন তার ছাত্রদেরকে শিখাতে পারে। আমরা যাদেরকে পেয়েছি আইডল হিসাবে পেয়েছি, এমন শিক্ষক হিসাবেই পেয়েছি। আমরা তাদেরকে গর্ব করে সারা জীবন বলে দিতে পারবো যে আমরা শিক্ষা গুরুর কাছে আমরা শিক্ষা পেয়েছি। তো সুতরাং সেই শিক্ষা গুরু আমাদের মধ্যে স্যার আছেন, স্যার আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন সেই আশা ব্যক্ত করি এবং আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করি। এখানে আরেকটি কথা আমি একটি ছোট্ট সময় নিয়ে 1 মিনিটে একটু শেষ করি। তো যেটা বললে আমাদের নুরুল আমিন স্যার আমাদের ম্যাথ পড়াতেন, স্যার যদিও কমার্সের টিচার ছিল, মনে আছে এখনো, স্যার মাঝে মধ্যে নিয়ে আমাদেরকে বোর্ডে অঙ্ক করতে। তখন যদি কেউ একজন বোর্ডে অঙ্ক না পারতো, হয়তো পিছন দিকে স্যার কোন র্যান্ডমলি ডাকতেন, কেউকে যে ভালো যারা পারে তাদেরকে না, র্যান্ডমলি ডাকতেন, তাকে নিয়ে তখন ইয়ে করতেন। আমার মনে আছে আমি তখন, স্যার হয়তো আমাকে খুব ভালো চিনে না, আমি নতুন এসেছি, স্যার পিছনের দিকের বেঞ্চে আমি বসে আছি, স্যার আমাকে ডেকে নিয়ে বোর্ডে একটা অঙ্ক করতে দিত। তখন আমি সেই অঙ্কটা বোর্ডে করলাম, করার পর স্যার মনে হলো যে কিছুটা আশ্চর্য হয়ে গেছে। তখন আমার স্যার জিজ্ঞেস করলেন, আমার পরিচয় নিলেন, নাম টাম কোথায় কি সবকিছু জিজ্ঞেস করলেন, চিনলেন আমাকে। তারপর থেকে স্যারের যে স্নেহ পেয়েছি সেটা আসলে কোনোদিন ভোলার মতো। আল্লাহ আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমার সকল স্যারদেরকে, সকল শিক্ষাগুরুদেরকে আল্লাহ বেহেশত নসিব করুন যারা চলে গেছে। তো আমি এখানেই আমার কথা শেষ করতে চাই। আসলে এমন এমন স্মৃতি আছে অনেক, যেটা হয়তো দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। যদিও স্বল্প সময়ের জন্য আমি ওখানে 2 বছর ছিলাম, কিন্তু আমার মনে হয় প্রতিটা দিনেই ছিল স্মৃতিময়, প্রতিটা দিনেই ছিল এক একটা নতুন দিন, প্রতিটা ক্লাসই ছিল এক একটা নতুন ক্লাস। প্রতি শিক্ষক, হয়তো পুরনো শিক্ষক এসেছেন, কিন্তু প্রতি ক্লাসেই একজন নতুন শিক্ষক এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে শিক্ষা, আমি জানি না আজকের যারা স্টুডেন্ট
তারা এইভাবে শিক্ষকদেরকে পেয়েছেন কিনা, পান কিনা বা দেখেন কিনা, আই ডোন্ট নো। তো আমি আবারও আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরুদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধা। ধন্যবাদ মাসুদ ভাই। অত্যন্ত পরিষ্কার ভাবে মাসুদ ভাই বলতেছিলেন যে আসলে কেন আমরা তাদেরকে মনে রাখতে হবে, কেন তাদের কথা বলতে হবে। এটা আসলে সবাই বলতে থাকবেন এইভাবেই। এটা আমরা স্যার আপনাকে বলছি, আমরা আসলে আপনাদের প্রতি তো কৃতজ্ঞতা জানানোর কোনো মানে ভাষা আমাদের নাই, বা আমরা এটা স্যার সারা রাত আলোচনা করলে, মাসের পর মাস আলোচনা করলে আমরা এগুলো বলতে পারবো না, শেষ হবে না। আমরা একদমই শেষ পর্যায়ে অনুষ্ঠানের সময় আমরা অবশ্য অতিক্রম করে ফেলেছি। আমরা খুব শীঘ্রই শেষ করব। তার আগে আমরা আজাদ ভাইয়ের কাছে আরেকবার আসবো। আজাদ ভাই, আপনার মূল্যবান যে পরামর্শগুলো আপনি আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা গ্রহণ করেছি, আমরা নোট রেখেছি। আমরা নিশ্চয়ই আশা করি যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, যারা আমাদের সাথে আজকে বিভিন্নভাবে সংযুক্ত আছেন, তারা আমাদের সকলের কথা শুনছেন, সকলের আলোচনা শুনছেন। আমরা আসলে ইনিশিয়েটিভ নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে আমরা নিজেরা কোন পর্যায় পর্যন্ত ইনিশিয়েটিভ নিতে পারবো এইটা আমরা আসলে নিজেদের ক্ষেত্রে আমরা জাজমেন্ট করা খুব ডিফিকাল্ট। তবে অন্য যে কোনো ইনিশিয়েটিভে বা যে কোনো কারো ডাকে আমরা অবশ্যই সাড়া দিব। আমরা সেই সাড়া দেওয়ার জন্যই আসলে আমরা সবসময় প্রস্তুত, এবং আপনারও যে কোনো পরামর্শ বা যে বিষয়গুলো আপনি বলতেছিলেন এগুলোর সাথে কোনোভাবে আমাদেরকে সম্পৃক্ত করতে চাইলে, বা আপনি যদি মনে করেন আমাদেরকে কোথাও ব্যবহার করতে চান, আমাদেরকে কোনো কাজে আমাদের অংশগ্রহণ চান আপনি, সেটাও আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। এটা আমাদের দিক থেকে আমরা আপনাকে বলছি। পাশাপাশি আপনার কাছ থেকে আমরা শেষবারের মতো খুব অল্প সময়ে যদি আপনি আমাদেরকে আর কোনো পরামর্শ বা কোনো উপদেশ দিয়ে শেষ করতে চান, আজাদ ভাই। আজাদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, এখন বলেন, শোনা যাবে? জি জি বলেন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলেন। আবুল কালাম আজাদ জি বলবো। জি জি আমরা আরেকবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে, আমি জানি আপনি অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে সময় দিচ্ছেন। এটার জন্য আমরা আপনার কাছে মানে আমরা সবাই আজকে যারা অংশগ্রহণ করছি এবং বাইরে যারা আছি সবাই আমরা আপনার কাছে কৃতজ্ঞ। প্লিজ বলেন আজাদ ভাই। আমি কথা বলবো। জি জি আপনি যদি শেষ করেন আমাদেরকে অল্প কথায়, আমাদেরকে আর কোনো উপদেশ যদি আপনার থাকে, আর কোনো পরামর্শ যদি আপনি আমাদেরকে দিতে চান। হ্যালো, জি স্কুল হিসাবে যেটা বললাম আর কি, আমি তো মুসলিম স্কুলে যখন আসছি তখন সৈয়দ কদম আলীর কাছে আমি কোচিং ছিলাম আর কি। আমার সবকিছু করতো সৈয়দ কদম আলী। আর বাণিজ্যের কারণে আমার দায়িত্ব নুরুল আলমের কাছে ওই অ্যাকাউন্টিং এর কাজ করতাম আমার কোচিং স্যারের। আর আমি যেহেতু ছোটবেলা থেকেই রাজনীতিবিদ ছিলাম, সেহেতু পাটার বন্দরের সমস্ত শিক্ষকের সাথে যতটুকু সম্ভব সবাই সম্মানের সাথে রাখতাম। কিন্তু পড়ালেখার ব্যাপারে আমার মাথা ব্যথা ছিল না। আমার হবে না না হবে এটা আমি চিন্তাও করি না। আমি জীবনে কখনো নোট ব্যবহার করি না, আর কোনো বই আমি 2বার ব্যবহার করি না। এবং স্কুলের যে স্পোর্টস হয় তখন অঙ্কের জন্য হয় আর কি, স্পোর্টস উপলক্ষে অঙ্ক হয়। অঙ্ক কিরকম হয় এটা দায়িত্ব হইতো, অঙ্ক দিয়ে তারপর সামনে দায়িত্ব হইব যে ফার্স্ট হয় আর সেকেন্ড হয়। কিন্তু সবসময় আমি অঙ্কের সবসময় ফার্স্ট হইতাম। এরপর শেষে আমার কথা হলো যে পাচার বন্দরের 3টাই স্কুলের সাথে আর প্রাইমারি যারা আছে প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। এবং কি কারণে ভালো এটা আমি নিজেও জানি না। এরপর যখন আমি এসএসসি পাস করে কলেজে গেলাম, তখন কিন্তু আপনার জাকারিয়া চৌধুরী ছিল তখন আমার ইকোনমিক্সের লোক। তাই উনি আমাকে এমন ভাবে মানে ব্রেন করছে যে
আমি যেন সেকেন্ড যাতে না হয়, ফার্স্ট করতে হবে। এই জিনিসটা বারে বারে উনি আমাকে বলতেন। তার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি অঙ্ক ছাড়া, যেখানে অঙ্ক ছাড়া যা আছে সব জায়গায় ফার্স্ট, আমি সেকেন্ড কখনো হয় না, এমনকি এমকমে হয় না। কিন্তু অঙ্কের কারণে আমি প্রতিদিনই তো আমার মিছিল দিতে হইতো, বক্তৃতা দিতে হইতো, যার কারণে অঙ্কের দিকে যাইতে পারতাম না ভালোভাবে। কিন্তু লিখিত ভাবে যেটা হইতো, সেখানে সবাই বলতাম যে আমি কিন্তু ফার্স্ট হবো। তো এটা আসলে এই যে জাকারিয়া চৌধুরীর কারণেই কিন্তু আমি এইভাবে করতেছি। যার কারণে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স ভালো হয়েছে। যদিও আমি অনেক দিন পর্যন্ত জেলে ছিলাম, তারপর সারাদিন আমার মানে মিছিল মিটিং দিতে হতো। আর রাতের বেলা ইউনিভার্সিটি আসছে, ওই যারা আমার পড়ালেখা করতেন ওনাকে, যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষ আছে উনি আমার ক্লাসমেট, তো ওনারা বললাম যে আজকে আপনারা কি বলেন আমাকে শুনুন। আমি তো ফ্রি আছি, ওনারা বলতেন যে আজকে কি বলছেন দেখতাম। তাই অঙ্কটা উনি বলতো, ওইটাই আমার মানে ওইটাই ঠিক করতে পারি, কোনো দরকার নেই। কিন্তু বললাম যে জাকারিয়া চৌধুরী স্যার উনি যদি আমাকে এইভাবে ব্রেনটা ঠিক না করতো, তাহলে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স হইতে পারতাম না, মাস্টার্স হইতে পারতাম না। ইভেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, এখন 4টা ডিভিশন ছিল, 4টাই আমি ফার্স্ট ছিলাম, এবং MBA তো আমি ফার্স্ট ছিলাম। কিন্তু আমি রাজনৈতিক কারণেই আমি অন্যরকম হয়ে গেছি আর কি। এই জন্য এর বেশি বলার মতন সুযোগ আমার নাই। আর অনেক কিছু বলা আছে, যেহেতু আমার বেসিক সময় ছিল জুবলি স্কুলে, সেখানে আসলে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, যখন আপনার 71-এর সময় ওই স্কুলে ওই ধরনের সমস্যা ছিল না, সবাই রাজনীতি ছিল সবাই। ওই স্কুলে খুব লোকজন যাইতো, আমরা সবসময় ওই রাজনীতির যে ব্যবস্থা থাকতাম। এইটাই ছিল আমার কথা। আর আমার এই যে পড়ালেখা যেখানে হয়েছে না হয়েছে সব কিছু, এটা মোটামুটি স্কুলের শিক্ষকরা তো ওনার কাছে আমার খুব, ওনার কারণে আমি একটু উপরের দিকে উঠছি। এবং জাকারিয়া চৌধুরীর মাধ্যমে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো হয়েছে, সব জায়গায় ভালো হইতেছে ওনার কারণে। এই যে এটা আসলে মানে বলা যায় না, স্যারে আমাকে এত বেশি পছন্দ করতো আমি নিজেও জানি না। উনি যখন ধানমন্ডিতে থাকতো, আমি ইউনিভার্সিটিতে আসছি, স্যারের ওখানে যাই, আমি চা বিস্কুট খাই, তারপর আমি যাইতাম। আর স্কুলে যে যতগুলো স্কুল আছে প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। জি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার স্মৃতি আমরা শুনলাম। আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে স্যারের কাছে যাব। যাওয়ার আগে আমি একটু রনি মিউট হয়ে গেছে। একটা কথা আজাদ ভাই বলতেছিলেন, ওনার কথায় উনি বলতেছিলেন যে আমার আসলে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না, কিন্তু কিভাবে হয়ে গেছে। আমি ঢাকা ইউনিভার্সিটি চলে আসছি, অনার্স হয়ে গেছে, মাস্টার্স হয়ে গেছে। যে উনি যেই প্রেক্ষাপটে বলতেছিলেন না কেন, উনি রাজনীতির দোষ দিচ্ছেন হোয়াট এভার, কিন্তু এই কথাটাকে আমি খুব সিরিয়াসলি আমাদের মতো করে একটু বলতে চাই। খুব অল্প কথায় যদি আমি পাতাহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমার নিজের ব্যক্তিগত অর্জনের কথা বলি, আজকের আমি যা শিখতে পেরেছি, যেটা যতটুকুই আমি পড়াশোনা করেছি খুব অল্প, কিন্তু সুশিক্ষা আমার জীবনের শিক্ষার মধ্যে যেটুকু সুশিক্ষা আমি পেয়েছি, সেটুকু সুশিক্ষা আমি পাতাহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে পেয়েছি, ওটুকু সুশিক্ষা আমি আমার সদর প্রাইমারিতে পেয়েছি। এবং ওই শিক্ষাটুকুর কারণেই আমরা আমাদের নিজেদের অজান্তেই আমরা আমাদের যার জায়গায় আমরা আমাদের পরবর্তী উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এবং আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে সফলতা, এটা আমি শত শত ছাত্রদের কথা বলতে পারবো যাদের সাথে আমার যোগাযোগ আছে বা আমি দেখেছি। শুধুমাত্র আমাদের এই শিক্ষকদের
দায়িত্বশীলতা এবং তাদের নিয়মানুবর্তিতার মধ্যে আমরা পড়ে যাওয়ার কারণে আমরা ইট ওয়াজ লাইক এ মেশিন, যে উই আর গেটিং ইনসাইড এবং এটাকে আমাকে মোটামুটি রেডি করে বের করে দিচ্ছে। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই আমাদের এই রকমের ঘটনা এই স্কুলের কারণেই আমাদের হয়েছে। আমি প্রত্যেকে যদি আমাকে অনুমতি দেন, আমি শেষ করতে চাইবো আমাদের স্যারের বক্তব্যের মাধ্যমে, আজকের মতো শেষ করতে চাইবো আর কি। আমরা নিশ্চয়ই আপনাদের সাথে আবার রনি, যোগাযোগ- আমার একটা ছোট্ট প্রপোজাল, আমার ছোট্ট একটা জি, প্রপোজাল জি। ছিল। জি জি প্লিজ। প্রপোজালটা হলো যে 100 বছর একটা প্রতিষ্ঠানের হওয়া এটা খুব ছোট কথা না, এটা একটা বিশাল বিষয়। আমরা জি। যারা পুরনো স্টুডেন্ট, এরকমের তোমরা উদ্যোগ নিতে পারো কিনা, যেমন এই যে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছো, পলাশ বলতেছিল, আমি পলাশকেও বলেছি যে একটা অ্যাসোসিয়েশন হতে পারে কিনা, ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ইটস এ বিগ থিং, বাট তারপরেও কেউ যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় আমরা যারা ওল্ড স্টুডেন্ট আছি সবাই সহযোগিতা করবে এই জায়গাটাতে। আর একটা সবাই তো আজকাল ইন্টারনেটে ঢোকে, যদি আমাদের একটা কমন গ্রুপ থাকে, তাহলেও অ্যাটলিস্ট কমিউনিকেশনের পার্টটা আমার মনে হয় একটু স্ট্রেংথেনড হবে। জি জি জি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। কমন গ্রুপটা খুব কাজ করবে এবং আপনি যেটা বলতেছিলেন ইনিশিয়েটিভ নেওয়ার যে বিষয়গুলো, অবশ্যই এগুলো নিয়ে পলাশ কথা বলবে। আমি পলাশ তো নিশ্চয়ই শুনতে পারছো, আমাদের ডক্টর মালদর চৌধুরী নোমান, উনি আমাদেরকে কিছু পরামর্শের কথা, ওনার কিছু প্রস্তাবনা উনি আমাদের সাথে সংযুক্ত করেছেন। আমি এগুলার সব শেষে তোমার কাছে আমরা আসব। আমি স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যার, আপনি যদি আমাদেরকে আজকের মতো আপনার দোয়া এবং আপনার সুনির্দিষ্ট আরো পরামর্শ বা যেভাবে আপনি চান, আজকের মতো আমাদেরকে শেষ করার অনুমতি যদি আপনি দেন, এবং আপনার পলাশের 2-4 মিনিটের শেষ কথা শুনে আমরা আজকের মতো শেষ করব। স্যার, আপনি যদি বলেন। ধন্যবাদ রনি। আজকের অনুষ্ঠানের জন্য যে আয়োজন, যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্তত প্রথমবারের মতো যতটুকু শোনা যায় না, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রথমবারের মতো প্রোগ্রামটা যতটুকু আমার মনে হয় গ্রহণযোগ্যতা অর্জন করলো, এটা প্রশংসনীয়। কারণ আমাদের ভিতরে পলাশ উদ্যোগী হয়ে এই পর্যন্ত যতটুকু সে অগ্রগতি প্রদর্শন করতে সক্ষম হইল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রাক্তন ছাত্রদের ভিতরে এমন তিনজন ছাত্র সিলেকশন দিয়েছে, যে তিনজন ছাত্রী ওটা মেহেন্দিগঞ্জ, আমার মনে হয় মেহেন্দিগঞ্জ 13-14টা বর্তমানে ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে পরিচিত। এবং এর বাইরে তো যারা বাইরে আছে, ঢাকায় আছে, ঢাকারও বাইরে আছে, তাদের সাথেও যোগাযোগ রয়েছে। এমন দুইজন ব্যক্তিত্ব এর ভিতরে রয়েছেন, এটিএম মরদত চৌধুরী, ডক্টর অধ্যাপক ডক্টর এটিএম মরদত চৌধুরী এবং মিজানুর রহমান মাসুদ। এই দুইজন আমাদের ছাত্র হিসেবে প্রথমবারের মতো সিলেকশন দিতে সক্ষম হয়েছে, একজন আমি বড় করি এবং পলাশকে আমি ধন্যবাদ জানাই। যে কোনো প্রোগ্রামের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমার মনে হয় পাথরঘাট ঐতিহ্যবাহী পাথরঘাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য যদি আনুষ্ঠানিকভাবে পালন করতে হয়, আজকের এই আলোচনাটা একটা সহযোগী হিসাবে আমরা গ্রহণ পারি। এখানে আমি ইতিমধ্যে
এটি মাওলানা চৌধুরীর তরফ থেকে একটা প্রস্তাব, আমি আমার নিজের অনুভূতি থেকে বলছি, একটা প্রস্তাব আকারে এসেও গেছে। আমার মনে হয় এই প্রস্তাবটা গ্রহণ করলে আগামী দিন এই ধরনের কোনো কর্মসূচি অনুষ্ঠানের জন্য যদি নীতি নেওয়া যায়, নিতে হয়, সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। তো এখানে আমি একটু, আমার সাজেশন, এই অনুষ্ঠানটা করতে গেলে মিনিমাম 2 দিন লাগবে। 2 দিন, এই 2টা দিন থাকবে সরকারি ছুটির দিন, শুক্র এবং শনি। এই কারণে এখনো যে পার্টিসিপেন্ট যারা, তাদের সুযোগ হলো, অপরদিকে সে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাদেরও শ্রেণী কার্যক্রমের কোনো হ্যাম্পার করলো না, তারা স্কুলটাকে স্পেয়ার করতে পারলো। সুতরাং শুক্র এবং শনিবার এই 2 দিন যদি চুজ করা যায়, এটা ভালো। সার্বিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে হলে আজকের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যে এতদিন পরে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা চলে গেছেন, আমি কি আসলে গভীরে যাইনি আলোচনা। মাওলানা চৌধুরী এবং মিজানুর রহমান যে কয়জন শিক্ষকের নাম বললেন, তারা আসলে এক একটা অলরাউন্ডার। কাসেম স্যার, তিনি আমার শিক্ষক ছিলেন, পরবর্তীতে আবার আমার কলিগ হয়ে গেছেন। বাবু বলরাম ঘোষ, এও একজন অলরাউন্ডার। মজদুর হোসেন স্যার একজন অলরাউন্ডার। তার মানে কি? তার মানে হলো অলরাউন্ডার হচ্ছে আমি বিষয়গত দিক থেকে। তারা মোহাম্মদ স্যারের স্যারের ভুল কথা করাতো, শোনা যায় না, কথা এখন শোনা যায়। যাচ্ছে যাচ্ছে স্যার। মোহাম্মদ স্যার জিওগ্রাফির শিক্ষক ছিলেন, অপরদিকে তিনি কিন্তু ম্যাথমেটিক্স। বলরাম স্যার ইংরেজি পড়াতেন, তিনি কিন্তু একজন ম্যাথমেটিক্সের টিচার ছিলেন। কাসেম স্যার, যদিও তিনি বিএসসি প্লাস, তিনি পরবর্তীতে ম্যাথমেটিক্স বা সায়েন্স সাবজেক্ট নিতেন না, যেটা ওই মাওলানা চৌধুরী বললো এবং মিজানুর রহমান বললো। তার কারণ ছিল ওইটা, যে তাকে বাংলা বা এই ধরনের মানে মাইনর সাবজেক্ট গুলো দিয়ে নিচের দিকে তাকে রাখা হয়েছে। কিন্তু আসলে তিনিও কিন্তু একজন অলরাউন্ডার। ওই যে মাওলানা চৌধুরী একটা উদ্ধৃতি দিয়েছিল যে ম্যাথমেটিক্স একটা ফর্মুলা, সহজ ফর্মুলা, এটা এই ফর্মুলাটা সে নিশ্চয়ই সে ম্যাথমেটিক্স এর টিচার ছিলেন, তিনি বিএসসি পর্যন্ত ম্যাথমেটিক্স তিনি করেছেন বিএম কলেজের মতো কলেজে। সেক্ষেত্রে আমি বলতে চাই, এবং তারা এক একটা, তাদেরকে বলা হয়তো 3 জনকে, এই মোহাম্মদ স্যার, কাসেম স্যার এবং বলরাম স্যার, এই 3 জনকে বলা হয়তো তৎ সময় ত্রিরত্ন বলা হতো। অর্থাৎ তারা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিশাল প্রভাব ছিল। তো আমি এই কথাগুলো এখানে না বলে, এই কথাগুলি বলার সুযোগ সৃষ্টি করে দিবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, প্রোগ্রামের মাধ্যমে, এই আশাবাদ ব্যক্ত করে সকলবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব অল্প সময় আমি শেষ করব। আমরা সবার কথা শুনলাম, যারা আমাদের আজকের অতিথি। আমরা আপনাদের মূল্যবান পরামর্শের জন্য আপনাদের কাছে আমরা ঋণী থাকবো। আমরা আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছিলাম, যেখানে আমরা আসলে সবার সাথে যোগাযোগ করতে পারবো, সবার সাথে আমাদের কথা বলতে পারবো, সবার কথা আমরা শুনতে পারবো। আমরা হয়তো দিন শেষে ঠিক করতে পারবো আসলে আমাদের করা উচিত, আমরা কি করতে যাচ্ছি, বা সেটা আমরা কোন প্রক্রিয়া করতে পারবো। আমরা মাত্র শুরু করলাম, আজকে আমাদের 2য় পর্ব। আমরা আরো যাব, আরো আসবো, আপনাদের কাছে আসবো, আরো অনেকের কাছে যাব, এবং আমাদেরকেও আমরা খুব স্বনির্বন্ধ ভাবে সবাইকে অনুরোধ করছি, আমাদেরকেও ডাকুন, আমাদেরকেও বলুন আমাদের কোথায় যেতে হবে। আমরা দেখা যাক মহান আল্লাহ পাক আমাদেরকে যদি এই
ব্লেসড করেন, আমরা যদি ওনার রহমত প্রাপ্ত হই। নিশ্চয়ই আপনারা যারা অগ্রজ আছেন, আপনাদের সহযোগিতায় স্যার আমাদের লিভিং লিজেন্ড, এখন উনি আছেন আমাদের মধ্যে। ওনার অনুপ্রেরণা নিয়ে আমরা সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ দেখা যাক আমরা আসলে আমাদের শতবর্ষটাকে আমাদের নিজেদের প্রয়োজনে, যেটা আসলে অন্য কারোর জন্য না, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা রঙিন করতে পারি কিনা। আমরা শেষ করব আজকের মতো পলাশের বক্তব্যের মাধ্যমে। পলাশ আসাদুজ্জামান পলাশ, ব্যাচ 1999। আসলে আজকের যে প্রোগ্রামটা আমরা করছি এটা পলাশের ব্রেন চাইল্ড আমি বলতে পারি। শুরু থেকে বিভিন্ন ভাবে সে আমাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমাদেরকে বলার চেষ্টা করেছে যে আসলে আমাদের শুনতে হবে এবং আমাদের বলতে হবে। আমরা সেজন্যই আজকে শুনতে পারছি, বলতে পারছি। ধন্যবাদ পলাশ, ধন্যবাদ সবাইকে। রনি, পড়া শুরু করার আগে জাস্ট আমি 1 মিনিট একটু সময় নিই। একটা জাস্ট প্রস্তাবনা, খুব ভালো লাগলো যে মৌলানা চৌধুরী যে প্রস্তাবটা দিয়েছে। আসলে ওল্ড অ্যাসোসিয়েশন হলে এটা খুবই ভালো, আমাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয় এবং একটা বন্ডিংও তৈরি হবে। আর যেহেতু শতবর্ষের অনুষ্ঠান, সুতরাং এইটার জন্য একটা স্যার তো বললেন এই মিনিমাম 2 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে। সুতরাং এই জন্য আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে একটা সাংগঠনিক কমিটি তৈরি করতে হবে, যারা মূলত অনুষ্ঠানগুলো অর্গানাইজ করবে। সেটা কিভাবে সামনে হয়তো আলোচনায় আসবে এগুলা। একটা হলো সাংগঠনিক কমিটি, যারা টোটাল অনুষ্ঠানটা আয়োজন করবে। আরেকটা বিষয় হলো যে আমরা এখানে যারা আছি এবং যে ব্যাচ থেকে যদি তার নিজের ব্যাচের সবাইকে আমরা এই আলোচনার বিষয়টা বলি, জানাই এবং কানেক্ট করার জন্য বলি, তাইলে সেটা একটা ভালো হবে। তাহলে আরো বৃহত্তর প্ল্যাটফর্মে এটা আলোচনা হবে এবং বিভিন্ন অনেক ভালো ভালো প্রস্তাব আসবে ভবিষ্যতে। আরেকটা হলো, এবং আমাদের চেনা জানা যারা আছে, সেটা হোক ভার্টিক্যাল হোক, হরাইজন্টাল হোক, সর্বদিকে আমরা যাতে বলি সেটা, সেই বিষয়টা একটু সবাই যাতে একটু খেয়াল করি। জি জি, ধন্যবাদ। আমি বিশেষ করে যদি আমি ভুল না করে থাকি আমাকে সংশোধন করবেন। আমরা খুব মূল্যবান 3টা ব্যাপার আমি নোট করতে পারছি। সেটা হচ্ছে যে আমরা একটা অর্গানাইজিং কমিটি, যেটা একটা স্ট্যান্ডিং বডির মতো কাজ করবে হয়তো কাজ করার সুবিধার জন্য। আপনার পরামর্শ হচ্ছে মেসেজ কনভে করা নিজেদের ব্যাচের মধ্যে, পাশাপাশি নিজেদের পরিচিত জনদের মধ্যে মেসেজটা কনভে করা। এবং আপনি সমর্থন করছেন একটা কমন গ্রুপ, যেটার কথা ডক্টর মৌলানা চৌধুরী বলতেছিলেন, যেখানে আমাদের যোগাযোগ করাটা সহজ হবে। এবং আপনি সমর্থন করছেন সরকারি ছুটির দিনকে আপনি প্রেফার করছেন যদি আমরা কোনো অনুষ্ঠান করতে পারি। আসলে আমরা কি করতে পারি কি করতে পারবো না অবশ্যই আপনাদের মতামতের উপর, আপনাদের দেওয়া সাহসের উপর, আপনাদের দেওয়া অনুপ্রেরণার উপর নির্ভর করবে। নিশ্চয়ই আমরা আরো বেশি পরামর্শ আপনাদের কাছে আমরা হয়তো তখন আরো ভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছার চেষ্টা করব এবং আরো ব্যাপকভাবে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ। পলাশ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে খুব বেশি সময় নেব না। আমি আজকে শুধু এই 6 জনের সাথে না, বিগত 2 মাসে আমি মনে হয় 300 350 অ্যালুমনাই, আমাদের বড় ভাই ছোট ভাই, কারণ আমাদের পরও 99 এর পরেও আরো 20-24 বছর চলে গেছে। সো জেনারেশন এক্স, জেনারেশন জেড ইজ অলরেডি দেয়ার। they are the power, they are the energy, and if they come forward no one can stop us. সো এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আমি সবাই যার কাছেই বলতেছি এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড, কিন্তু প্রত্যেকেই বলতেছে যে করবেটাকে, মানে কে করবে। আমার কাছে মনে হয় করবে অবশ্যই স্কুল কর্তৃপক্ষ, এবং স্কুল কর্তৃপক্ষ তখনই করার সাহস পাবে যখন তারা জানবে যে তার পিছনে একটা 100 বছরের বড় প্ল্যাটফর্ম রেডি আছে, যারা তাদেরকে সর্বোত্তম সাহায্য করতে পারবে। কিন্তু আমার জায়গা থেকে ফ্রম মাই ব্যাচ আমি যেটা সবার কাছে আহ্বান করতেছি প্রত্যেক ব্যাচকে, যে এটা শুধু একটা দিনের একটা ইভেন্ট যদি আমরা চিন্তা করি, আমরা আলোচনা করলাম, হ্যাঁ তাতে কিন্তু ইভেন্ট আছে আমিও হয়তো জয়েন করতে পারবো না। এই যে স্যার আজকে 2 ঘন্টা বসেছে, 2 ঘন্টায় উনি 30টা লোকের হয়তো জীবন, মানে এরকম তো পরিস্থিতি হয়। একজন আমরা তো ডাক্তারের সামনে গিয়ে বসেছি, আমাদের মিজান স্যারের শুক্রবার দিন একটা সরকারি কাজে বাইরে যাওয়ার কথা ছিল, সেটা নানা কারণে বন্ধ করা হয়েছে। সো আমরা আসলে ওইরকম একটা প্রোগ্রাম, ফিজিক্যাল ইন পার্সন মিটিং যেটাকে বলতেছি, সেটা অবশ্যই হবে, কিন্তু সেখানে আমাদের এই সারা গ্লোবালি যারা আছে তারা সবাই পার্টিসিপেট করতে পারবে না। কন্ট্রিবিউট হয়তো করতে পারে যদি, হ্যাঁ, কিন্তু তাদের ইনভলভমেন্টটা করার জন্য এইখানেই তো স্মার্ট বাংলাদেশে আইসিটি চলে আসছে। সো আমার যেটা আহ্বান সবার কাছে, যে আমরা যদি এটা বছরব্যাপী অনুষ্ঠান হবে, প্রত্যেক ব্যাচ
মানে আমরা ওই অনুষ্ঠানটা করবো কি, আর যারা বক্তব্য দিল, যারা খাওয়া দাওয়া করলো, যারা টি শার্ট পরে ছবি তুললো, ফেসবুকে আপলোড দিল, সেইটা হোক। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা কি দেখাতে পারি? তো আমরা যদি মনে করেন 50টা ব্যাচ, যদি 50টা ইম্প্যাক্টফুল কোনো কাজ করি, সেগুলোর ফলাফল আমরা ওই দিনকে দেখাতে পারবো। আমরা যদি যে আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর কথা বলতেছি, যে আমাদের স্যাররা আমাদেরকে হাতে কলমে ধরিয়ে শিখাইছে, তো আমরা যদি এই ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ব্যাচ, নানা রকম প্রতিযোগিতা এখন তো নিয়ে যেতে পারি, ওরাও আমাদের সাথে ইনভলভ হয়, আমরা যতটুকু জানি, হ্যাঁ আমাদের সাথে ওরা হয়তো বা এই প্রোগ্রামে ইনভলভ হবে, তাদের মধ্যে লিডারশিপ বিল্ড আপ হবে। তারাও আজকে, আমি চাই আগামী প্রোগ্রামটা আমার জায়গায় আরেকটা আমি এখন যারা ইয়াং আছে তারাও এখানে উপস্থাপনা করতে আসুক, তাদের মধ্যে সেই সাহসটা জেনারেট হোক। সো এক্সপিরিয়েন্স, আমি প্রত্যেকটা ব্যাচ যদি তার নিজের মতো করে ছোট ছোট নানা রকম আয়োজন করে, এই সব ছোট ছোট আয়োজনগুলো যদি আমরা যখন একসাথে করবো, ইট উইল বি এ গ্র্যান্ড থিং। এবং এই ছোট ছোট প্রোগ্রামের যেটা ইম্প্যাক্ট আউটপুট, সেগুলো আমরা আবার, ফর এক্সাম্পল, আমরা যে কম্পিটিশনটা করব, সেইটার পুরস্কার যারা ওইখানে থাকবেন, অথবা আমি আশা করি আমাদের শিক্ষামন্ত্রী যাবেন, আমাদের সচিব দেবেন, আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদেরকে ওই ধরনের প্রোগ্রামে নিয়ে যেতে পারবেন। কিন্তু সেই প্রোগ্রামটার আগে, সেই প্রোগ্রামের জন্য যে রসদ, যে 99 কি করেছে, 99 কিশোলয়ের ডিজিটাল ভার্সন চালু করেছে। সো কদম আলী স্যারের লেখা এখনো 100 বছর পরও আমার ক্লাউডে থেকে যাবে। I'm talking on top of my mind, যে আমরা এরকম একটা কিছু করতে পারি। এই যে এই প্রোগ্রামটা করছি, এটাও 99, তো 2001 কিছু করলো, মানে এবং সেইটা করতে কি করা যাইতে পারে, কোঅর্ডিনেশনের বিষয়টা, সেটা আমরা গ্রুপে আলোচনা করব। এবং কিন্তু আমি চাই এইটাই, যে প্রত্যেক ব্যাচ, কারণ যার কাছেই যাচ্ছি সেই বলতেছে, মানে আরেকজনকে ঠেলে দিচ্ছে, পাসিং দা বল পাস করলে তো হবে না, মানে সামওয়ান হ্যাজ টু প্লে দেয়ার। এখন আমি যে 2 মাস আমার সারাদিন, মানে এটা তো সবারই আছে তাই না, আমারও তো সংসার, সারাদিন অফিস 9টা-10টা অফিস করে তারপর আমার আবার এটার পিছনে লেগে থাকতে হচ্ছে, আমি কয়দিন এই ইন্টেন্সিটি ধরে রাখতে পারবো? সো উই হ্যাভ টু ব্রিং দ্য ইয়াং ব্লাড। এবং আমরা প্রত্যেকে বলবো, যার যার নিজের ব্যাচে যদি কিছু আয়োজন করে, সেগুলোর খোঁজ খবর আমরা নিব, সেগুলো আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রচার করব। সেইখানে যদি আমাদের কোন রকম ইনপুট দেওয়ার থাকে, প্রত্যেক ব্যাচ কি আমরা দিব, সেটা একদম জুনিয়র ব্যাচ থেকে আসুক, আর সিনিয়ররাও যদি আমাদেরকে রিসোর্স হিসেবে ব্যবহার করতে চায়, উইল বি দেয়ার রিসোর্স। উই ওয়ান্ট টু বি এ রিসোর্স পারসন। প্রত্যেক ব্যাচ করুক 50টা ব্যাচ, যদি 50টা প্রোগ্রাম করে, মানে আমার তো মনে হয় 365 দিনে 365টা প্রোগ্রাম হবে, এর চেয়ে বড় আয়োজন যেটা সোশ্যাল ইম্প্যাক্ট ফেলবে। আমরা একটা গ্যাদারিং করলাম, অবশ্যই সেটা দরকার আছে, কারণ সেটা দরকার আমার শিক্ষা সচিব গেলে, আমার শিক্ষামন্ত্রী গেলে, আমরা হয়তো স্কুলের জন্য এখন 3তলা বিল্ডিং আছে, আমি একটা ল্যাব আছে, আমি আরেকটা ল্যাব চাইতে পারবো। কিন্তু আমি চাই কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদেরকেও নানাভাবে আমাদের আয়োজনে ব্যাচ কেন্দ্রিক যদি সম্পৃক্ত করতে পারি, সেইটা তাদের লিডারশিপ বিল্ড আপে সাহায্য করবে, তাদের লেখাপড়ার কাজে আমরা সাহায্য করতে চাই। তো আমরা ব্যাচ কেন্দ্রিক যদি আয়োজন করি, আমি প্রত্যেক ব্যাচকে আহ্বান করবো। আর শেষ করার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন, কিংবা আমাদের রেকর্ডেড ভার্সন যারা দেখবেন, আমরা এখানে 97.3, আমরা 82, আমরা অন্তত প্রত্যেক ব্যাচ থেকে একজন করে আমরা আহ্বান জানাচ্ছি। সো আপনারা যারা আগ্রহী আছেন, আমাদেরকে অন্তত কষ্ট করে একটা SMS করবেন, উইল রিচ আউট টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ পলাশ। আমি সবার অনুমতি নিয়ে শেষ করব একটু, যে অবশ্যই আমরা একটা সুনির্দিষ্ট একটা মতামত পলাশের কাছ থেকে আমরা পেয়েছি। আমরা নিশ্চয়ই 2 দিন ব্যাপী অনুষ্ঠান, 3 দিন ব্যাপী অনুষ্ঠান, সেটাও আমরা করতে পারবো। আমরা, পলাশ যেটা বলতে যাচ্ছে, আমাদের এই 100 বছর পূর্তি অনুষ্ঠানকে, বা 100 বছর স্কুলের 100 বছর পূর্তিটাকে সার্বজনীন করা, সমাজের কাজে লাগানো, দেশের কাজে লাগানো, বা নতুন প্রজন্মকে কোনো কিছু আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করা যায় কিনা, সেটার পাশাপাশি অবশ্যই আরো শুনবো, আরো বলবো। সবার কথা শুনে আমরা সুনির্দিষ্ট ভাবে একটা জায়গায় তো আমরা পৌঁছবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আশা করি আমাদের অন্তত ভালো কিছু নতুন স্মৃতি আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর আজকে আমাদের এই সার্বিক ব্যবস্থাপনার মধ্যে স্যারের সাথে ওইখানে যারা আছে 2001 ব্যাচের শাহিন, আমিনুল, সম্রাটকে আমি দেখতে পাচ্ছি। তোমাদের 3 জনকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকের মতোই আশা করি তোমাদেরকে আমরা পাবো শেষ পর্যন্ত, এবং সব সময় ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই তো।
চুপি 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 যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে কটা জানালা খুলে দাও না। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, দোয়া